কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকের এই ঘটনা সম্বন্ধে আমি কোনো রকমের কোনো হিন্টস দেব না, শুধু এইটুকু জানাই আজকের এই এপিসোড আমার সাথে রেকর্ড করেছে দীপাঞ্জনা, এবং এমন কিছু কিছু জিনিস আজকে আপনারা জানতে চলেছেন যা আপনাদেরকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। আশা করছি আজকের এই এপিসোড আপনাদের খুবই ভালো লাগবে। আজকের এই এপিসোডটা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর কৌস্তভ কুমার ইউটিউব চ্যানেল বা আমার কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এরকম সত্যি ভৌতিক ঘটনা বা ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে আমাকে জানতে চান, এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো দীপাঞ্জনা, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস বল? আমিও ভালো আছি। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে। তোর সাথে আমার অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা হয়। লাস্ট সানডে তুই আমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলি, এবং সেখান থেকে এমন কয়েকটা জিনিস আমি জানতে পারি, আমার মনে হলো যে এই জিনিসটা আমার অডিয়েন্সের সামনে আনা উচিত। এবং মানে দেখ, অনেক ঘটনা থাকে, তোর সাথে আমি দেখেছি যখনই আমরা কোনো কথাবার্তা বলি, কোনো ঘটনার ব্যাপারে কথাবার্তা হয়, বার্তালাপ হয়, জিনিসটা যেমন গ্রাফিক হয়ে ওঠে মাঝে মধ্যে, জিনিসটার মধ্যে নৃশংসতার মাত্রাও কোনো অংশে কম থাকে না। বাট এই ঘটনাটা একদম আলাদা একটা ঘটনা। মানে টু বি অনেস্ট, যদি ইন্টারনাল ফিলিংসটা বলি, ছিটকে গেছি এটা শুনে। হ্যাঁ, সত্যি কি হয়েছিল প্রথম থেকে একদম জানতে চাই দীপাঞ্জনা। তো তুই শুরু থেকে শুরু কর, যাতে আমাদের অডিয়েন্স ইচ এন্ড এভরি ডিটেলসটা কনজিউম করতে পারে এবং পুরো ঘটনাটা না বুঝতে পারে ভালো করে কি হয়েছিল। হ্যাঁ, তো ঘটনাটা যেভাবে আমি জানতে পারি সেটা আগে আমি একটু বলে দিই, না হলে তোরও বুঝতে একটু সমস্যা হতে পারে, আর শ্রোতারা যারা শুনছেন তাদেরও একটু বুঝতে সমস্যা হতে পারে। কারণ ঘটনাটা বেশ অনেকদিন আগের ঘটনা, অনেক বছর আগের ঘটনা, আর আমি নিজে এটার সাথে সরাসরি ভাবে যুক্ত নই। তো আমি কিভাবে ঘটনাটা জানতে পারলাম সেটার একটু আইডিয়া আমি দিয়ে রাখি। সেটা হচ্ছে যে গত বছর আমি একটা এই পুজো সংখ্যায় যে আমি লিখি, তো পুজোর জন্য যে লেখাটা আর কি, সেখানে আমি একটা গল্প লিখেছিলাম। গল্প ঠিক না, একটু বড় গল্প আর কি। বড় গল্পটার নাম ছিল মহাডুংরির মাঠ, বুঝলি তো? তো এই মহাডুংরির মাঠ যে গল্পটা আমি লিখেছিলাম, সেটার মেন কনসেপ্টটা ছিল এমন একটা ক্ল্যান, যারা কিনা নিজেদের ক্ল্যানের মধ্যে যারা একটু ডিফর্মড হিসেবে যারা জন্মগ্রহণ করতো, বা জন্মের পর যারা বিভিন্ন রোগগ্রস্ত অবস্থায় যাদের কিছু ডিসেবিলিটিস দেখা যেত, তাদেরকে একটা জায়গায়, একটা মাঠে কবর দেওয়া হতো, পার্টিকুলারলি যেই মাঠটার নাম ছিল মহাডুংরির মাঠ। তো এই ব্যাপারটাকে নিয়েই পুরো গল্পটা, এর বেশি ডিটেলে আমি আর যাচ্ছি না। তো এই গল্পটা পড়ার পর আমার একজন মানে অ্যাডমায়ারার বলতে পারিস, একজন দিদি, তার নাম হচ্ছে সোমাদি। তো তিনি নিয়মিত আমার গল্প পড়েন অনেকদিন আগে থেকেই আর কি। গল্প টল্প পড়ে উনি নর্মালি রিভিউ দেন, যেরকম অনেকেই রিভিউ দিয়ে থাকেন, যে ভালো লাগলো কি মন্দ লাগলো তারা বলেন আর কি ইনবক্সে এসে। তো সেই সমাধিও একদিন আমাকে বলছে, তোর এই গল্পটা আমি পড়লাম, আমার খুব ভালো লেগেছে, ইত্যাদি ইত্যাদি। কোনটা কি ভালো লেগেছে না লেগেছে সেটা আমাকে প্রথমে বললো, তারপরে বলছে, জানিস তো, তোর এই গল্পটা পড়ার পর আমার না নিজের একটা ঘটনা মনে পড়ে গেল। আমি বললাম, কি ঘটনা? বলছে, এই যে ঘটনাটা, এটা আমার খুব মানে
আমার ছোটবেলাটাকে একেবারে ট্রমাটাইজড করে দেওয়ার মতন একটা ঘটনা, এবং সেটার সাথে আমি সরাসরি ভাবে যুক্ত ছিলাম। আমার পরিবারের সাথে এই ঘটনাটা ঘটেছিল, যেটা কিনা মানে আমাদের জীবনটাকে অনেকটাই চেঞ্জ করে দিয়েছিল। এবার যখনই এই ধরনের কোনো ঘটনা আমি শুনতে পাই বা শোনার কোনো রকম সম্ভাবনা আমার তৈরি হয়, আমি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি। কারণ তুই জানিস আমরা এই ধরনের ঘটনা শুনতে যেমন ভালোবাসি, তেমনি মানে খুবই রোমাঞ্চ বোধ করি অবভিয়াসলি। আর মানে একটা কালেকশন তৈরি হয়ে যাচ্ছে, কালেকশন তো অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি আরো লেখালেখির সাথে যুক্ত আছি, তো আমাকে আরো বেশি শুনতে হয়, যাতে আইডিয়াজ এর জন্য বা নতুন কিছু জানতে পারার জন্য, নতুন, কারণ এইসব বিষয় তো প্রচুর ভাস্ট, আরো কিছু জানতে পারার জন্য শুনতে লাগে, এক্স্যাক্টলি জানতে লাগে। তো তখন আমি সমাধিকে বললাম যে তুমি আমাকে বলো কি হয়েছিল, কারণ এই যে ডিফর্মড যে ব্যাপারটা, ওটা থেকে ওটাই নাকি এটার সাথে যুক্ত। এবার কিভাবে যুক্ত আমার তখনই কৌতূহল হলো, এবং আমি জানতে চাইলাম কি বিষয়। তখন উনি বলা শুরু করলেন এই যে ঘটনাটা তখন সমাধির বয়স অনেক কম, তখন তিনি সম্ভবত 11 কি 12 বছর তার বয়স, ঠিক আছে, অনেকটাই ছোট তখন। তো সেই সময় ওদের বাড়ি ছিল কাঁচরাপাড়ায়, ঠিক আছে। তো কাঁচরাপাড়াতেই ওদের যে পৈতৃক বাড়িটা ছিল সেটার রেনোভেট করছিল ওদের বাড়িটা। এবার যখন রেনোভেশন চলছে তখন তো ওরা ওই বাড়িটাতে থাকতে পারবে না, এতগুলো সদস্য। আর ওদের পরিবারে তখন 5 জন সদস্য ছিল। সমাধির বাবা মা, ওর ভাই, মানে সমাধির ভাই, ওর ছোট ভাই, আর ওর ঠাকুমা, এই 5 জন ওরা ছিল। তো 5টা মানুষ, তারা তো রেনোভেশনের সময় থাকতে পারবে না, থাকতে প্রবলেম হবে। তো ওরা কি ঠিক করলো যে কাঁচরাপাড়া মানে প্রপার যে জায়গাটা, সেটার থেকে একটু দূরে, মানে ওই বাজার টাজার এলাকা যেসব আর কি ব্যস্ত এলাকা, সেটার থেকে একটু দূরে ওরা একটা ভাড়া বাড়ি ওরা নিয়েছিল কিছুদিনের জন্য, মানে জাস্ট ওই যতদিন রেনোভেশন না শেষ হচ্ছে ততদিন ওরা থাকবে, বাড়িটারি ঠিকঠাক হয়ে গেলে আবার নিজেদের বাড়িতে শিফট করে যাবে। তো ওই রকম একটা বাড়িতে ওরা কিছুদিনের জন্য চলে গেল। সেই বাড়িটাতে যাওয়ার পরেই কিছু ঘটনা এরকম ঘটা শুরু করলো, যেটার কথা আর কি সমাধি আমাকে তখন বলছিল। তো ওরা যখন ওখানে মুভ করার পর নর্মালি ওরা গোছগাছ করছে, মানে আর কি ঘরটর ঠিকঠাক করছে। সেই সময় দেখবি প্রত্যেকটা পরিবারে দেখবি প্রত্যেকটা সদস্যের না নিজস্ব কিছু কাজ থাকে, যে এই কাজটা বাবা করবে, এইটুকু কাজটা মা দেখবে, অমুক কাজটা দিদি করবে, এই কাজটা ভাই করবে, বা ঠাকুমা যারা আছে সে এই কাজটা করবে, এরকম করে নর্মালি ভাগ হয়ে যায় পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে। তো ওদের বাড়িতে এই যে প্রত্যেকটা পরিবারে যে নিত্য পূজা হয়, সেই যে পূজার দায়িত্বটা সেটা আর কি ওর ঠাকুমা নিয়েছিল। মানে নর্মালি যে ঠাকুরের সেবা টেবা করা আর কি, সেটা ওর ঠাকুমাই করতো, ওর মা খুব একটা এই বিষয়ে যেতেন না। তো মানে এমনি উনি ঠাকুরের ভক্তি ছিল ঠিক আছে, কিন্তু নিত্য পূজা যেটা, ওটার দায়িত্ব ওর ঠাকুমাই নিয়েছিল। তো ওই যে বাড়িটা, সে বাড়িটা মোটামুটি না, পুরোপুরি তৈরি বাড়ি ছিল, এবং সেই বাড়িটার মধ্যে যে একটা তুলনামূলক ছোট ঘর ছিল, যেটাকে ঠাকুর ঘর হিসেবেই ওরা চিহ্নিত করেছিল, যে এরকম শেপের ঘর হলে বা এরকম আকারের ঘর হলে খুব বেশি পসিবিলিটি থাকে যে ওটা ঠাকুর ঘরই হবে। দেখবি একটা আলাদা চেহারা বোঝা যায় যে হ্যাঁ এইটাই বোধহয় ঠাকুর ঘর ছিল। তো সেই রকম ভেবেই ওর ঠাকুমা বললো যে হ্যাঁ এটাই ঠাকুর ঘর, তো আমি এখানেই ঠাকুরের আসন পাতবো। তো ঠাকুমা যথারীতি ঠাকুরের জিনিসপত্র নিয়ে উনি নিজের মতন করে ঠাকুরের আসন সাজাতে বসে গেলেন, এবং সেই ঘরে গিয়ে উনি দেখতে পেলেন ঘরের একটা কোনায় একটা লাল শালুতে মোটা একটা বই রাখা রয়েছে। এবং তুই জানিস অবশ্যই যে আগেকার দিনে বা এখনো অনেকেই লাল শালুতে মুড়ে রাখে দেখবি। তো ওনারও সেটাই মনে হলো যে হয়তো এর আগে যারা ওনার ছিলেন তারা ওই গীতাটাকে ভুলবশত ফেলে রেখে চলে গেছে। তো উনি কি করলেন, উনি ভক্তিমতী মহিলা, উনি সেই গীতাটাকে তুলে রেখে মাথায় ঠেকিয়ে উনি নিজের কাছে রেখে নিলেন, এবং ওই মানে ঠাকুরের যে আসনটা উনি পাতলেন সেখানেই ওই গীতাটাকে স্থান দিলেন, এবং তিনি নিত্য পূজা ওখানে করতে লাগলেন নর্মালি।
এটা একটা হয়ে গেল। তারপর বেশ কিছুদিন ওদের যে নর্মাল জীবনযাত্রা নর্মালি কাটছিল, কোনো সমস্যা হয়নি। এরপর থেকে যে সমস্যাটা ওদের শুরু হলো অল্প অল্প করে, সেটা হচ্ছে ওদের বাড়ির মধ্যে বিভিন্ন রকম সাউন্ড আসা শুরু করলো, যে সাউন্ড গুলোর কোনো উৎস ওরা পেত না। মানে যে কোনো সাউন্ডই যদি হয় সেটার তো কোনো উৎস থাকবে, ওরা কোনো উৎস পেত না, বাট সাউন্ড হতো। কি ধরনের সাউন্ড হতো? এক হচ্ছে ঘরের মধ্যে যদি কেউ ধুপ ধুপ করে হেঁটে হেঁটে বেড়ায়, সেই রকম একটা সাউন্ড হতো রাত্রিবেলা, মাঝরাতের মধ্যে ধুপ ধুপ করে সাউন্ড, মানে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, বা মানে মেঝের মধ্যে গোড়ালি ঠুকে ঠুকে যদি কেউ হাঁটে, সেই রকম একটা সাউন্ড ওরা পেত। এই ধরনের সাউন্ড পেত। আর কি হতো, একটা গন্ধ ওরা পেত। এবার যখনই আমরা এই ধরনের ঘটনা শুনি, তখন গন্ধ বললেই প্রথম কি মনে পড়ে? খারাপ গন্ধ। ম্যাক্সিমাম জায়গায় দেখবি যেখানে সব ভৌতিক উপদ্রব বা অলৌকিক কিছুর উপস্থিতি থাকে, আমরা প্রথমেই দেখি বা শুনতে পাই, এটা খুব কমন ব্যাপার, যে মাংস পচা গন্ধ পাওয়া যায়, তাই না? তোর তো অনেক অভিজ্ঞতা আছে, তুই জানিস, তুই প্রচুর ঘটনা শুনেছিস। বাট এক্ষেত্রে কিন্তু, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আর এক্ষেত্রে ছিল সম্পূর্ণ উল্টো একটা বিষয়। এখানে পাওয়া যেত একটা সুগন্ধ। এখানে সেই তোর জুঁই ফুলের মতন একটা গন্ধ পাওয়া যেত, যেটা কিনা গন্ধযুক্ত তেল, যে চুলে মাখার যে তেল হয়, সেই তেলের মতন, সে তেলে যেরকম সুগন্ধ থাকে সেই গন্ধটা পাওয়া যেত। এবং রাত্রিবেলা করে একটা টাইমের পর মানে পুরো বাড়ি একদম মম করতো ওই রকম তেলের গন্ধে। ঠিক আছে, এই জিনিসটা হওয়া শুরু করলো। অথচ ওদের বাড়িতে কিন্তু ওই গন্ধ তেল কেউ ইউজ করে না। ঠিক আছে, ওর ঠাকুমা তো ইউজ করেই না, ওর মাও না, আর সমাধিও তখন এই এই ধরনের তেল, মানে এইরকম গন্ধ তেল ইউজ করতেন না। এই ব্যাপারটা হওয়া শুরু করলো। এরপর যেটা হতো সেটা হচ্ছে, ওর যে ভাই ছিল, সমাধির যে ভাই, এবং সমাধিকেও ওর মা প্রতিদিন নর্মালি দুধ বা হরলিক্স দিত আর কি। ঠিক আছে, এবার কিছু বাচ্চারা, যারা আমার মতন কিছু আর কি বদমাইশ বাচ্চা থাকে, তারা হচ্ছে দুধ খেতে চায় না, তারা খুব বায়না করে দুধ নিয়ে। তো সেই রকমই একটা এরকম টেন্ডেন্সি ছিল ওর ভাইয়ের, সমাধির ভাইয়ের। তো ও মাঝে মাঝে কি করতো, যখন ওকে এই দুধ বা হরলিক্স দিয়ে যেত ওর মা, ও ম্যাক্সিমাম টাইম কি করতো, সুযোগ পেলেই বাড়ির বা মানে বারান্দা থেকে বেরিয়ে গিয়ে বাড়ির যে বাগান টাইপের ছিল বাড়ির পিছন দিকে, একটা মানে গাছের গোড়ার মধ্যে ওটাকে ফেলে দিয়ে চলে আসতো চুপি চুপি, যাতে কেউ জানতে না পারে যে ওটাও খায়নি। কিন্তু ও বলতো যে হ্যাঁ খেয়ে নিয়েছি। এরকম দুষ্টুমি কিন্তু অনেকেই করে থাকে, যেটা কিনা সমাধির ভাই করতো। এটা তো খুব নর্মাল দুষ্টুমি, কিন্তু এইটা থেকে যে কত বড় একটা খারাপ পরিণতি হতে পারে, এটা কিন্তু কোনোভাবেই কেউ আঁচ করতে পারেনি। কি হওয়া শুরু করলো, একদিন সমাধি আর সমাধির যে ভাই, তারা ওদের ঠাকুমার কাছেই ঘুমোতো। ঠিক আছে, ওইবার যখন ঘুমোচ্ছে একদিন হঠাৎ মানে সমাধি ঘুম থেকে, মানে ঘুম আদৌ ঘুমেই আর কি, বিছানায় হাত দিয়ে দেখতে পাচ্ছে ওর ভাই পাশে নেই। এবার ওর ভাই যখন বাথরুমে ওঠার জন্য মানে বাথরুমে ওঠার প্রয়োজন হতো আর কি, এবার ওর ভাই তো তখন ছোট, তখন আর কি হয় ওর ঠাকুমাকে ডাকতো বা সমাধিকে ডাকতো, যে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন, তুই আমার সাথে চল। নিজে কখনোই একা যেত না, কারণ একা যেতে অনেক বাচ্চারাই ভয় পায়, ওর ভাইও ভয় পেত। মানে একটা হয় না, ভূত ধরে নেবে কাইন্ড অফ, বা অন্ধকারে একা যাবো না, ভয় করে, এইরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, বাচ্চাদের এই ভয়টা কমন, সবারই মোটামুটি থাকে কম বেশি। তো এবার ও হাত দিয়ে দেখছে ওর ভাই বিছানায় নেই। প্রথমে ও ঘুম থেকে সোজা হয়ে উঠে বসেছে, ঘরে ও কোথাও দেখতে পাচ্ছে না ভাইকে। ও লাইট জ্বালিয়েছে, জ্বালিয়ে দেখছে না, ঘরে কোথাও তো ভাই নেই, ঘরের দরজা খোলা। তারপর ও মনে মনে ভাবছে তাহলে কি ও বাবা মার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো, সেটা হতে পারে। ও মানে দেখার জন্যই বেরিয়েছে, বেরিয়ে দেখছে যে বাবা মার ঘরের দরজা বন্ধ, যেরকম ভেজানো থাকে সেরকম ভেজানো রয়েছে। ওর মনে হচ্ছে না যে ওর ভাই ভিতরে ঢুকেছে, মানে হয়তো ওর একটা ইনটিউশন কাজ করেছে যে না, ভাই এই ঘরে নেই।
ওর কি মনে হতো ও বাথরুমের দিকে গেছে, যে হতে পারে ওর ভাই হয়তো একটু সাহস করে নিজে নিজেই উঠে গেছে, হতে পারে কোনো কারণে। এবার বাথরুমের দিকে যাওয়ার সময় ও সদর দরজার দিকে ওর চোখটা পড়েছে, দেখছে সদর দরজা যেটা সেটা খোলা। এবার ও জানে প্রত্যেকদিন ওর বাবা এই সদর দরজার তালা দিয়ে দরজায় ছিটকিনি দিয়ে তারপরে ঘুমায়, এটা এই এই ডিউটিটা ওর বাবা করে। দেখছে যে বাবা এত সাবধানী লোক, উনি তো গেট দিতে ভুলবেন না, তাহলে গেটটা এরকম ভাবে হাঁ করে খোলা রয়েছে কেন। এবার ওনার একটু সমস্যা, মানে সন্দেহ হয়েছে আর কি, কিছু মনে মনে কিছু একটা প্রবলেম, কিছু একটা হতে পারে এটা মনে হয়েছে। তখন উনি কি করেছেন, উনি নিজে বাইরে বেরোননি একা একা, কারণ তখন তো ওনারও বয়সটা কম, খুব বেশি বয়স ওনার ছিল না, ওনার নিজেরও মনে মনে একটু ভয় করেছে। উনি প্রথমে বাবা মার ঘরে গিয়ে নক করেছে, নক করে বাবা মাকে ডেকেছে, ডেকে বলছে যে এরকম দেখো দরজা খোলা, ভাই কিন্তু ঘরের এই বাড়ির মধ্যে নেই, আমি দেখতে পাচ্ছি না। তখন ওনার বাবা মা তাড়াতাড়ি করে উঠেছে, উঠে বাইরে গেছে। প্রথমে তো ঘরের মধ্যে মানে এক দফা খুঁজে দেখেছে যে সত্যি ঘরের মধ্যে নেই কিনা, ছেলে দেখেছে যে না সত্যিই নেই বাড়ির মধ্যে। তারপরে ওনারা বাইরে গেছেন, বাইরে গিয়ে ওনারা দেখতে পেয়েছেন একটা অদ্ভুত দৃশ্য। বাইরের মানে বাড়ির পিছনের যে গাছটার কথা বলেছিলাম, সেই গাছের নিচে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে ওরকম, রয়েছে? হ্যাঁ, ওরকম মাঝরাত্রির ঘুটঘুটে অন্ধকার, সেই রকম একটা অবস্থায় বাচ্চাটা একা একা দাঁড়িয়ে রয়েছে গাছের দিকে, মানে গাছের উপরের ডালের দিকে তাকিয়ে, ঘাড়টাকে উঁচু করে স্থির ভাবে ও দাঁড়িয়ে রয়েছে। খুবই উইয়ার্ড একটা দৃশ্য। ওর বাবা তাড়াতাড়ি করে গেছেন, গিয়ে ওকে ডাকছে, কি রে তুই এখানে কি করছিস। ওকে যখনই হাত দিয়ে ধরেছে বা ঝাঁকিয়েছে, এমন ভাবে ও জেগে উঠেছে বা ওর সম্বিত ফিরেছে যেন ও ঘুমিয়েছিল, এরকম যে এইমাত্র ঘুম থেকে উঠলো এরকম। ঠিক আছে, সম্বিত ফিরেছে এরকম করে। ওকে যখন জিজ্ঞেস করছে তুই এখানে কেন এলি, কিভাবে এলি, ও কিছু আর বলতে পারছে না। তো সেই দিনের সেই রাতের মতো তো ওকে ঘরে এনে শুয়ে টুইয়ে দেওয়া হলো। তো ওর বাবা মা কি ধারণা করলো, এবার অনেক বাচ্চাদের হয় কি স্লিপ ওয়াকিং এর একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে, ঘুমের মধ্যে হাঁটার একটা টেন্ডেন্সি অনেকের থাকে। তো ওরা বলছে ওর কি তাহলে এই ব্যাপারে এই সমস্যাটা দেখা দিল, মানে ঘুমের মধ্যে হেঁটে হেঁটেও চলে গেল। এই জিনিসটা তখন ওদের মাথায় আসেনি, ওর ভাই তো তখন অনেকটাই ছোট। প্রথমত ওকে চাবি দিয়ে তালা খুলতে হবে, তারপরে তোর কাঠের যে দরজাগুলো থাকে সেটার উপরে যে ছিটকিনি থাকে সেটা খুলতে হবে। একটা বাচ্চার হাইট আর কতটুকু হয়, সে অত কিছু করলো কি করে, এই ব্যাপারটা ওদের কারোর মাথায় আসেনি প্রথম দিন। এক্স্যাক্টলি, খটকা লাগবেই এটাতে। হ্যাঁ, কিন্তু প্রথম দিন কোনোভাবে ওদের মাথায় এই জিনিসটা কিন্তু ক্লিক করেনি। ঠিক আছে, সেদিনকার মতো ওকে শুয়ে টুইয়ে দেওয়া হলো, কিন্তু এই যে সমস্যাটা এটা কিন্তু উত্তরোত্তর বাড়তেই থাকলো, মানে একদিন দুদিন ছাড়া ছাড়াই এই জিনিসটা হতো। ঠিক আছে, এবার সেই কারণে সমাধি কি করতো, মানে ও খুব সতর্ক থাকতো। তখন সমাধির বয়স খুব বেশি না হলেও ভাইয়ের থেকে তো বেশি, এবং যেহেতু ভাইয়ের সাথে ও শুতো তো ও বেশি সতর্ক থাকতো, ওর ঠাকুমাও সতর্ক থাকতেন, সমাধিও সতর্ক থাকতো যে ভাই না কোনো মতে যাতে উঠে যেন না যায়, যদি ওঠে আমি যেন চট করে জেগে যেতে পারি, এই হিসাবে আর কি সতর্ক থাকতো। তো একদিন কি হয়েছে, ও মানে আর কি এইটা মনে মনে যখন তুই কিছু একটা ভেবে শুবি যে হ্যাঁ আমাকে সতর্ক থাকতে হবে, তোর দেখবি ডিপলি তুই ঘুমোতে পারবি না। এই জিনিসটা ওনার সাথেও হচ্ছে, সমাধির সাথেও হচ্ছে, মানে একদম থেকেই যাবে। হ্যাঁ, একটা কনসিয়াসনেস থেকে যায়। এবার উনিও ওইভাবে ঘুমোচ্ছেন, যে হালকা হালকা ঘুমাচ্ছে, আবার মাঝে মাঝে একটু হাত দিয়ে দেখে নিচ্ছে ভাই আছে কিনা, একটু ঘাড় ফিরিয়ে দেখে নিচ্ছে ভাই উঠছে কিনা, এই জিনিসটা হচ্ছে। এবার সেই সময় একটা টাইমে উনি দেখতে পেলেন যে খানিক মানে অল্প একটু ঘুমিয়ে পড়েছিলেন, তারপরে যেই অল্প একটু জেগে উঠেছেন, জেগে উঠে উনি দেখছেন যে জানলার কাছে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। ওনার প্রথমেই ক্লিক করেছে, ওর ভাই বেরিয়ে গেছে, শিওর শট বেরিয়ে গিয়ে জানলায় ওকে দেখা যাচ্ছে। ঠিক আছে, ও যখন চোখ খুলে দেখেছে যে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, প্রথমেই কি ও ভেবেছে যে হ্যাঁ ওটা ওর ভাই,
তারপরে যেই ও পাশে ফিরেছে দেখছে না ওর ভাই তো ঠিক নর্মালি ওর পাশে যেরকম ঘুমোচ্ছিল সেরকম ঘুমোচ্ছে, কেউ তো নেই। তাহলে জানলায় কে দাঁড়িয়ে রয়েছে? এই কি জিনিসটা যখন, বলছিস? হ্যাঁ, তখন মানে ও তো যখন জানলার দিকে তাকিয়েছে তখনও তো ওর চোখে হালকা ঘুম। এক্স্যাক্টলি। হুম। ওর অতটা ফোকাস নিয়ে ও দেখতেও পায়নি সমাধি। তারপরে যখন আরেকবার তাকিয়েছে তখন দেখছে না আর কেউ নেই ওখানে। এবার এই জিনিসটা যখন হয়েছে ওর প্রচন্ড ভয় লেগে গেছে। বুঝতে পারছি, স্বাভাবিক এটা। হুম। ও কি করেছে, তাড়াতাড়ি করে উঠে ঘরের দরজা, মানে যেই দরজাটা দিয়ে ঘর থেকে বাইরে বেরোনো যায়, এই ধর বাথরুমে যাওয়ার জন্য কি অন্য ঘরে যাওয়ার জন্য, সেই ঘরের যে ছিটকিনিটা ওটা সেটা তুলে দিয়েছে। ওর মনে হচ্ছে কারো যদি বাইরে যেতে হয় ওকে ডেকেই তুলবে এবং কেউ বেরোতে গেলে ও বুঝতে পারবে, কারণ ছিটকিনি খোলার আওয়াজ পাবে অবভিয়াসলি। সেটাকে তুলে দিয়েছে এবং ও প্রায় জেগেই রাতটাকে কাটিয়ে দিয়েছে। ওর আর সাহস হয়নি ঘর থেকে বেরিয়ে বাবা মাকে বলবে বা ঠাকুমাকে ডাকবে, কারণ ওর মনে হয়েছে ঠাকুমা বৃদ্ধ মানুষ, তাকে ফোন মানে তাকে ডাকলে কোনো লাভ নেই, উনি কি বা করতে পারবেন। তো সেই দিনের মতো এই ব্যাপারটা গেল, ঠিক আছে। তার একদিন দুদিন পর আবার যখন এরকম ঘুমিয়েছে আর কি, সমাধির ভাই আর এক পাশে হচ্ছে ওর ঠাকুমা, ওনার মনে হচ্ছে আবার মানে উনি যখন চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন তখন ওনার মনে হয়েছে যে আবার সেই আগের দিনের মতোই জানলার কাছে কেউ একটা এসে যেন দাঁড়িয়েছে। ওর এটা মনে হচ্ছে শুয়ে শুয়ে, ঠিক আছে। ও খুব আস্তে আস্তে ঘাটটাকে তুলে দেখার চেষ্টা করছে। প্রথমে দেখছে যে না, দরজায় জানলায় কাউকে দেখা যাচ্ছে না, ওর পাশে ভাই যেরকম ঘুমোচ্ছে। প্রথমে উনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে না, উনি ভুল ভাবছেন, ওনার কিছু একটা মানে মনে মনে ভয় আগের দিন পেয়েছিলেন, তো সেইটাই ওনার মনে রয়ে গেছে, সেই কারণে উনি এটা ভাবছেন। তারপরে হঠাৎ ওনার যে কি মনে হলো, উনি আস্তে আস্তে উঠে জানলার কাছে গেলেন। জানলার কাছে গিয়ে উনি দেখতে পাচ্ছেন যে সেই যে গাছটা, সেই গাছটার গোড়ার সামনে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। একটা ছোট ছেলে দাঁড়িয়ে রয়েছে যার পা গুলো ধনুকের মতন বাঁকা বাঁকা আচ্ছা। বাঁকা দুটো, হ্যাঁ বাঁকা বাঁকা দুটো পা, একটু কিরকম মানে সেই একটু ডিফর্ম টাইপের তার চেহারাটা। সে ওই গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এবং এই জানলার দিকেই একদম ঠায় তাকিয়ে রয়েছে, একদম এক দৃষ্টে তাকিয়ে রয়েছে যাকে বলে। তো এইটা যখন উনি দেখেন উনি তখন খুব ভয় পেয়ে যান। অবভিয়াসলি এরকম যদি রাত্রেবেলা উঠে কেউ জানলা দিয়ে দেখে যে একটা কোথাকার একটা বাচ্চা ছেলে, যার মানে থাকার এখানে কথাই নয়, সে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে এখানে এরকম দাঁড়িয়ে রয়েছে, ভয় লাগাটা খুব স্বাভাবিক ব্যাপার। তো ওরও ভয় লেগে যায়। কিন্তু সেদিনও ও কিন্তু কাউকে বলেনি, সেই রাত্রের জন্য কিন্তু কিছু বলেনি। ও তাড়াতাড়ি করে নিজের বিছানায় এসে আবার শুয়ে পড়ে, কিন্তু আর ঘুম তার আসে না। কিন্তু তার পরের দিন তার বাবা মাকে সমাধি বলে যে দেখো আমি কালকে এরকম দেখলাম, একটা বাচ্চা ছেলে ওখানে দাঁড়িয়েছিল, আমি দেখেছি। এর আগের দিনও আমি দেখেছিলাম যে জানলায় মুখ লাগিয়ে একটা বাচ্চা ছেলে এরকম দাঁড়িয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম ভাই, কিন্তু তারপর দেখলাম যে না, ওটা ভাই নয়, অন্য কেউ। তো ওনার বাবা মা বললেন যে হতে পারে আশেপাশের কোনো ছেলে টেলে আসতে পারে, হয়তো অনেক সময় হয় কি চুরি টুরি করতে এরা বেরোয়, ঠিক আছে, তো এরকম কেউ হতে পারে। বলছে না, আমার সেটা মনে হচ্ছে না, যদি চোর হয় আর যদি দেখে যে আমি ওকে দেখতে পাচ্ছি, সে পালিয়ে যাবে বা নিজেকে লুকিয়ে ফেলবে, সে ঠায় কেন আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে? চোর তো আর এটা জানান দিতে চাইবে না এই যে আমি দেখো চোর এখানে দাঁড়িয়ে আছি। তো সেটা ওর সন্দেহ হয়, ওর বাবা মারও কিছুটা সন্দেহ হয়, কিন্তু আলটিমেটলি করার তো কিছু ছিল না, সেজন্য অতটা বেশি ওরা এই ব্যাপারটাতে আমল দেয়নি। ওরা ভেবেছে ঠিক আছে, যদি চোরই হয় তাহলে ভালো করে আরো সাবধানে থাকতে হবে, গেট ফেট আরো ভালো করে দিয়ে রাখতে হবে, এই সাবধানতাটা করা যায়। এটা গেল এই মানে এই একটা সমস্যা। আর যে প্রবলেম গুলো ওদের হওয়া শুরু করলো সেটা হচ্ছে ওদের যে ঠাকুর ঘরটা বললাম, ওর ঠাকুমা যেখানে পুজো টুজো করতেন, সেইখানে যে সমস্যাটা হওয়া শুরু করলো,
ধর মানে ঠাকুর শয়ন টয়ন দিয়ে উনি চলে গেলেন ঘুমোতে বা অন্যান্য কাজ করতে, পরের দিন যে আবার তিনি ঠাকুর মানে কি বলবো ঠাকুর তুলবেন আর কি, তখন উনি দেখতেন যে কটা ছবি রয়েছে ঠাকুর ঘরে, যে কটা মূর্তি রয়েছে ঠাকুর ঘরে, সব কটা পড়ে রয়েছে। মানে মূর্তিগুলো উল্টে রয়েছে, আর যে ছবিগুলো রয়েছে, যে ফটো ফ্রেম গুলো রয়েছে, সেইগুলো মানে খাড়া না থেকে সেগুলো শুয়ে রয়েছে, মানে কেউ যেন ওগুলোকে ফেলে দিয়েছে। এই জিনিসটা একদিন নয়, প্রত্যেকটা দিন হতো, এইচ অ্যান্ড এভরি ডে। এমন এমন একটা দিন যেত না যে জিনিসটা হতো না। এবার প্রথম প্রথম ওর ঠাকুমা ভাবতো কি ওর ভাই বোধহয় দুষ্টুমি করে এই কাজটা করে, কিন্তু ওর ভাইয়ের এই টেন্ডেন্সিটা কখনো ছিল না, কখনো এটা করতো না। ওকে বলা হয়েছিল তুমি কি এটা করো, তো ও বলেছে না আমি এটা করিনি, সত্যি করিনি। এবার কিন্তু ও ঠাকুমার মনে একটা সন্দেহ হচ্ছে যে তাহলে এই ঠাকুরের মূর্তিগুলো পড়ে যায় কি করে, পড়ে যায়ই বা কেন? একদিন একটু ব্যালেন্স এদিক ওদিক হতে হয়ে গেলে এটা পড়ে যেতেই পারে একটা একটা ছবি, কিন্তু প্রত্যেকদিন প্রত্যেকটা ফটো ফ্রেম পড়ে যাচ্ছে, প্রত্যেকটা মূর্তি উল্টে যাচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার নয় কি? তো সেটা হতো। আর যেই জিনিসটা হতো সেটা হচ্ছে ঠাকুরের জন্য যে এনে রাখা যে খাবারগুলো, সেইগুলো না চুরি হয়ে যেত। এক তো চুরি হয়ে যেত, আর যেটুকুও থাকতো সেটুকুও নষ্ট হয়ে যেত। তো সন্দেশ এনে রাখলো, সে সন্দেশটাতে ফাঙ্গাস ধরে গেছে, সেই তোর সবুজ সবুজ যে এরকম ফাঙ্গাস পড়ে যায় সেরকম পড়ে গেছে। প্রথম একদিন দুদিন যখন হয়েছে, সেটা গিয়ে ওরা কমপ্লেন করেছিল যে এই দোকান থেকে মিষ্টি আনা হয়েছিল তাদেরকে, যে হ্যাঁ তোমরা খারাপ মিষ্টি দিয়েছো, এই দেখো ফাঙ্গাস ধরে গেছে। কিন্তু ওরা বলছে যে না, এটা আমরা একদম ফ্রেশ জিনিস আপনাদের দিয়েছি, এটাতে কোনোভাবেই খারাপ হওয়ার কথা না। কিন্তু এই জিনিসটা প্রায়ই হতো, প্রায় নয় মানে যেদিনই ওখানে ঠাকুরের প্রসাদ রাখা হতো বা পরের দিন পুজো দেওয়া হবে বলে এনে রাখা হতো মিষ্টি, সেই মিষ্টি কিন্তু এভাবে খারাপ হয়ে যেত। আর নয়তো মানে ধর যদি 5টা মিষ্টি আনা হলো, সেটার থেকে 3টে মিষ্টি গায়েব কি 2টো মিষ্টি গায়েব, এরকম হয়ে যেত। তো সেক্ষেত্রে প্রথম সন্দেহ পড়তো হচ্ছে বাড়ির বাচ্চাটার উপরে, ভাইটার উপরে। তো তাকে বলা হতো, কিন্তু সে হচ্ছে মিষ্টির দিকে তার খুব একটা ঝোঁক নেই, সে যে চুরি করে খাবে সেটারও তার মানে আর কি ইয়ে নেই, মানে স্বভাব ওই জিনিসটা নেই আর কি। সে চুরি করে খাওয়ার মতন ছেলে সে নয়। আর প্রত্যেকটা বাচ্চারই একটা মানে স্বভাব থাকে যে, এবং তাদের বাড়ির যারা সদস্য বড়রা তারা জানে যে সেই বাচ্চাটা কি করতে পারে কি করতে পারে না। তো ওদের ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে যে ওদের মানে কিছুতেই ওরা বুঝতে পারছে না যে মিষ্টিগুলো তাহলে যাচ্ছে কোথায়। বাচ্চাটা যদি নাই খায় তাহলে কে খাচ্ছে, যাচ্ছে কোথায়? ইঁদুর টিঁদুরের কোনো ব্যাপার নেই, ইঁদুর যদি খায় তাহলে সে তো মানে বাক্স খুলে মিষ্টি খেয়ে আবার বাক্স বন্ধ করে গাডার আটকে প্যাকেটের গিট মেরে আবার চলে যাবে না? এটা কখনো হতে পারে না। কিন্তু জিনিসটা হতোই, ওরা এটার কোনো ব্যাখ্যা পেত না। এর বাইরে যেটা হওয়া শুরু করলো সেটা হচ্ছে ওদের চেহারা প্রচন্ড খারাপ হওয়া শুরু করলো। মানে ওদের যে ফ্যামিলিতে যতজন ছিল প্রত্যেকের, একজনের না প্রত্যেকের। এবং তারা যখনই বাইরে বেরোতেন বা কাজে যেতেন প্রত্যেকেই বলতো মানে যে তোমাদের চেহারার এরকম অবস্থা কেন, তোমাদের এরকম রোগা লাগছে কেন, এত ক্লান্ত লাগছে কেন তোমাদের? মানে ওদের দেখে কি মনে হতো যেন ওদের মানে কিছুদিনের মধ্যেই ওদের বয়সটা এক ধাক্কায় অনেক বছর বেড়ে গেছে। ঠিক আছে, মানে চোখের নিচে কালি পড়ে গেছে, হ্যাঁ মেরুদণ্ড একটুখানি ঝুঁকে এসছে, আর মানে একটু চামড়া একটু কুচকে কুচকে গেছে, এরকম টাইপের। আমার মনে হচ্ছে যেন অনেকটা খুব ক্লান্ত হয়ে গেলে বা খুব ডিপ্রেস থাকলে মানুষের চেহারা যেরকম হয় সেই রকম টাইপের ওদের প্রত্যেকের চেহারা এরকম হয়ে গেছে। তো এই একটা প্রবলেম ওদের শুরু হলো। আর আরেকটা যেটা প্রবলেম শুরু হলো, কারোর শরীরই ঠিকঠাক থাকতো না, কিছু না কিছু ওদের লেগেই থাকতো। কখনো কারোর জ্বর হচ্ছে, কারোর পেট খারাপ হচ্ছে, হ্যাঁ আজকে একজন পড়ে যাচ্ছে, কালকে এটা হচ্ছে, পরশু ওটা হচ্ছে, মানে কিছু না কিছু একটা মানে হেলথ প্রবলেম ওদের থাকতেই থাকতো। তো এই জিনিসটা যখন হওয়া শুরু করলো তখন ওরা তো আর কি মানে ভাবছে যে কি যে প্রবলেম হচ্ছে ওরা কিছুতেই ধরতে পারছে না। তো এর মধ্যে একটা জিনিস যেটা ওরা ফেস করলো সেটা সমাধি নিজে দেখেছিল, আর সমাধির ঠাকুমা দুজনই দেখেছিল। একদিনকে রাত্রেবেলা ওরা আর কি শুয়েছে, মানে শোবে এরকম করছে আর কি, চারিদিকে লাইট ফাইট বন্ধ, আর যেই ঘরে ওরা তখন রয়েছে মানে বেডরুমের লাইটটা জাস্ট অন করা রয়েছে।
এবার সমাধি বলছে যে দাঁড়াও, আমি আগে বাথরুম হয়ে আসি, তারপরে লাইটটা অফ করে দিই। ও ঠাকুমা বলছেন ঠিক আছে, তুই যা, তুই এলে তারপর আমি আবার যাবো, তারপরে লাইট অফ করে আমরা শোবো। তো এবার সমাধি ঘর থেকে জাস্ট বেরিয়েছে। এবার ঘর থেকে বেরিয়ে ওদের মানে সমাধি যেটা বলেছিল, বাঁ দিকে হচ্ছে তোর ওই সদর দরজাটা পড়তো, আর ডান দিকে হচ্ছে ওই ঠাকুর ঘরটা পড়তো, আর সোজা গেলে বাথরুমের দিকটা যাওয়া যেত আর কি। তো সমাধি যখন ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে প্রথমে বাঁ দিকটা দেখেছে। বাঁ দিকটা দেখেছে প্রথমে, ওই মানে সদর দরজা খোলা থাকে কিনা ওটা দেখা একটা স্বভাব হয়ে গেছিল। ও দেখলো যে না, সদর দরজা নর্মালি যেরকম বন্ধ থাকার কথা সেরকমই বন্ধ। ওই দিক থেকে যেই মুহূর্তে ঘাটটা ফিরিয়ে ও আর কি ডান দিকে ফিরিয়েছে, ডান দিকে যেটা হচ্ছে ঠাকুর ঘর, ও স্পষ্ট দেখতে পেয়েছে ওখানে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। যেই মহিলাটা কিন্তু ওর মা নয়, কারণ অন্ধকার যতই আধো অন্ধকার থাকুক না কেন, আমার মা যদি কোথাও দাঁড়িয়ে থাকে আমি অবশ্যই চিনতে পারবো, কোনোভাবেই ভুল হওয়ার কথা না। কিন্তু ও পুরোপুরি বুঝতে পারছে যে মহিলাটা দাঁড়িয়ে রয়েছে সে আমার মা নয়, কারণ প্রথমত আমার মা এতটা বেটে নন, দ্বিতীয়ত আমার মা ঘরে শাড়ি পরে থাকেন না, এবং আমার মায়ের চুল এতটা বড় নয়। তাহলে ওই মহিলাটা কে? ও প্রথমে ওখানে মানে সমাধি ওখানে পুরো ফ্রিজ হয়ে যায় কাইন্ড অফ, যে ঠাকুর ঘরের সামনে ওই মহিলাটা কে দাঁড়িয়ে রয়েছে। সদর দরজা বন্ধ আগেই দেখেছে, তাহলে সদর দরজা যদি বন্ধ থাকে তাহলে কারো পক্ষে তো ঢুকে আসাও সম্ভব না বাইরে থেকে। ও আস্তে আস্তে মানে পিছন দিকে হাঁটতে হাঁটতে ও আবার ঘরের মধ্যে ঢোকে। ঠাকুমাকে আর কি খুব ভয়ে ভয়ে বলে যে ঠাকুমা, ঠাকুর ঘরের সামনে জানো না কে দাঁড়িয়ে রয়েছে জানো তো? ঠাকুমা বলছে কে দাঁড়িয়ে থাকবে, আমরা তো এখানেই রয়েছি, তোর বাবা মা মধ্যে কেউ থাকতে পারে, ডাক, জিজ্ঞেস কর। বলছে না, ওটা মাও নয় বাবা তো কোনো মতেই নয়, একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরা, চুল খোলা অবস্থায়, বেটে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। ও ঠাকুমা বলছে কি বলছিস, দাঁড়া তো আমি তো যাই। ঠাকুমা গেছেন, ঠাকুমা কিছু দেখতে পাননি। ও বলছে তুই কি বলছিস, কেউ তো নেই এখানে। তখন সমাধিকে বলা হয়েছে যে তুই ভুল টুল দেখেছিস, কিছু একটা তোর প্রবলেম হয়েছে, দৃষ্টিভ্রম হয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না, তুই ঘরে থাক, আমি বাথরুম থেকে আসছি। এবার সমাধির ঠাকুমা গেছে বাথরুমে গেছে, বাথরুমে তিনি কাজ সারার পর যখন উনি বেরোচ্ছেন, উনি বেরিয়ে আবার রিটার্ন করবেন নিজের ঘরে, এবার ওনার ঠাকুমাও সেম জিনিস দেখতে পেয়েছে, যে ঠাকুর ঘরের ঠিক দরজাটার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে পিছন ফিরে, মানে ঠাকুর ঘরের দিকে মুখ করে এবং ওনার দিকে পেছন করে। একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে যার পরনে শাড়ি রয়েছে, সম্ভবত সাদা রঙের শাড়ি বা কোনো হালকা রঙের শাড়ি, এবং তার পিঠ অবধি খোলা চুল, এবং তার হাইটটা বেশ কম, খুব বেশি লম্বা তিনি নন, এরকম একটা মহিলা সেখানে দাঁড়িয়ে রয়েছে। উনি এবার ঠাকুমা যেহেতু বয়স্ক মহিলা, ওনার মাথায় অত যুক্তি কাজ করেনি, উনি প্রথমেই ভেবেছেন যে ওটা ওনার বৌমা। উনি নাম ধরে ডেকেছেন, দুবার তিনবার ডাকার পর কোনো রকম সাড়া তিনি পাননি। তারপরে ওনার মনে খটকা লেগেছে যে আমি ডাকার পরও কেন সাড়া দিচ্ছে না। তারপরে ওনার মাথায় ক্লিক করেছে যে আমার নাতনিও তো একটু আগেই এরকম একটা কথা বললো। এইটা ভাবার পর উনি ভাবলেন, মানে ওনার মনে হলো যে তাহলে ওনার নাতনি যেটা বলেছে সেটা ভুল বলেনি, এবং যেটা উনি দেখছেন সেটা স্বাভাবিক কিছু নয়। উনি ওইখানেই চিৎকার করেন, মানে ওনার পক্ষে আর ওই জায়গাটাকে ক্রস করে ঘর অব্দি যাওয়া সম্ভব হয়নি, উনি ওখানেই চিৎকার করেন, এবং চিৎকার করার সাথে সাথে উনি দেখতে পান সেই যে মহিলার যে একটা অবয়ব তিনি দেখতে পাচ্ছিলেন সেইটাকে আর দেখা যাচ্ছে না। তো তার চিৎকার শোনার পর তো সমাধির বাবা মা বেরিয়ে এসছে, সমাধি বেরিয়ে এসছে, সবাই বেরিয়ে আসার পর ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে কি হয়েছে, কি ব্যাপার। তখন উনি যখন বললেন, তখন সমাধিও বলছে যে হ্যাঁ আমিও সেম জিনিসটাই দেখেছি বাথরুমে যাওয়ার সময়,
যেরকম একটা মহিলা ওখানে দাঁড়িয়েছিল, এইটার বর্ণনা। এই জিনিসটা যখন বলেছে তখন অবভিয়াসলি সবাই প্রথমে ডিনায়ালেই থাকে, প্রথমেই কেউ বিশ্বাস করে নেয় না, বা প্রথমেই কেউ এটা মেনে নেয় না যে হ্যাঁ এখানে কিছু একটা অলৌকিক ঘটছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম মানুষ ডিনায়ালে থাকে, একইভাবে সমাধির বাবা মাও ডিনায়ালে রইলেন এবং বললেন যে না, তোমাদের দুজনেরই চোখের ভুল হয়েছে, এটা কখনো সম্ভব নয়। ঘরের ভেতরে প্রথমত কেউ নেই, সারা বাড়িতে কেউ নেই, এবং সদর দরজা বন্ধ, ছাদের দরজা বন্ধ, কোনো দিক দিয়েই কারোর আসার কোনো রকম কোনো চান্স নেই। তোমাদের দুজনেরই দৃষ্টিভ্রম হয়েছে, কিছু একটা মানে তোমাদের মনেরই ভুল। তো এটা ভুল ওদের প্রমাণ করে দিয়ে সেই রাতের মতো ওদেরকে মানে ঘুমোতে পাঠিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে ঠিক আছে, এই মুহূর্তে আর এইগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, পরের দিন সকালবেলা এটা দেখা যাবে, এই বিষয়টাকে দেখা যাবে। এবার পরের দিন সকালে যখন ওর মা প্রথমে, মানে সমাধির মা প্রথম ঘুম থেকে উঠেছেন, উনি ঘুম থেকে উঠে একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক ঠাকুর ঘরের সামনে একটা পায়ের ছাপ, ঠিক আছে, মানে একটা আলতা পড়া পায়ের ছাপ একটা রয়েছে। আচ্ছা, এবার হ্যাঁ, এবার কেউ যদি ঘরে প্রবেশ করে তার তো অ্যাটলিস্ট দুটো পায়ের ছাপ থাকা উচিত। স্বাভাবিক, দুপাই হাঁটে মানুষ। হ্যাঁ, একটা কেন পায়ের ছাপ থাকবে, আরেকটা পা কোথায় গেল, এবং সে কোথা থেকে এলো? সে যদি বাইরে থেকে আসে, তার পায়ের ছাপটা বাইরে থেকে এসে ভেতর দিকে যাবে, কিংবা ভেতর থেকে যদি বাইরে যায় তাহলে ভেতর দিকে থেকে বেরিয়ে সেটা বাইরের দিকে যাবে। কোথাও আর অন্য কোনো ছাপ নেই পায়ের, খালি ঠাকুর ঘরের ঠিক বাইরে একটা পায়ের ছাপ। এটা খুবই অদ্ভুত ব্যাপার। এটা যখন ওর মা দেখতে পেয়েছে, তখন ওদেরকে জিজ্ঞেস করেছে যে তোমরা কালকে রাত্রে যে ঠাকুর ঘরে এটা তোমরা দেখবে বলেছিলে, তোমরা নিজেরা ঢুকেছিলে দেখতে যে কে ওখানে দাঁড়িয়ে আছে কি, এগুলো দেখার জন্য? ওরা বলছে না, আমরা কোনোভাবেই ওইদিকে যাইনি ভয়ের চোটে। যে তাহলে এই পায়ের ছাপটা এলো কোথা থেকে? তো অনেক আর কি কি বলবো, কাইন্ড অফ ইনভেস্টিগেশন করেও কোনো রকম উত্তর ওরা পায়নি। তো আলটিমেটলি ছাপটাকে ওরা মুছে ফেললো। মুছে ফেলার পর কিছু একটা তো খটকা ওদের মনে তো রয়েই গেছে। তারপর যেটা হওয়া শুরু করলো সেটা হচ্ছে যে এই যে বাচ্চা ছেলেটাকে দেখা যেত জানলায় মুখ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু এবার শুধুমাত্র সমাধি নয়, সমাধির মা দেখা শুরু করলো, সমাধির ঠাকুমাও দেখা শুরু করলো। মানে মাঝে মাঝেই আর কি ঘুম থেকে উঠে বা মাঝরাত্রে এরকম দেখতে পেত যে জানলায় মুখ লাগিয়ে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে থাকে। সেই বাচ্চা ছেলেটা কিন্তু মানে বেশ রাগী দৃষ্টিতে জানলায় মুখ লাগিয়ে দাঁড়িয়ে থাকে, আর একটু যখনই তার কাছে যাওয়া হয় সেই মুখটা আর কি সাট করে সরে যায়, কোনোভাবেই আর কি সেটাকে ট্রেস করা যায়। তো এই জিনিসগুলো যখন হওয়া শুরু করলো তখন ওরা বুঝতে পারলো যে হ্যাঁ, ঘরে কিছু একটা প্রবলেম কিন্তু আছে। এরপর যেটা হলো সেটা কিন্তু খুব সাংঘাতিক একটা বিষয়। এতদিন তো দেখা যাচ্ছিল একটা মহিলাকে আর একটা বাচ্চাকে, কিন্তু এদেরকে দেখতে পাওয়াটা কিন্তু একটু ভয়ের হলেও মানে ভয়ঙ্কর যে কি বলবো, ভয়ে ছিটকে যাওয়ার মতন ততটাও কিন্তু নয়। কেন বলছি, কারণ আমরা যদি দুটো বিষয়ের তুলনা করি তো এই বিষয়টাকে একটু কম ভয়ের বলা যায়। কেন, এবার সেটাতে আসি। একদিনকে ওদের মানে আর কি ঘুমোতে একটু দেরি হয়েছিল কোনো কারণে। ওরা নিজেদের মধ্যে খাওয়া দাওয়ার পর বসে আর কি একসাথে বসেই ওরা গল্প গুজব করছিল, আর সমাধি মেঝেতে বসে ও লেখাপড়া করছিল, স্কুলে হোমওয়ার্ক টোমওয়ার্ক কিছু একটা করছিল, আর মোটামুটি সবাই জেগেই রয়েছে। তো এবার ওর মা যে ওর ভাইকে বলছে যে তোর এতক্ষণ জেগে থাকার দরকার নেই, চল তোকে ঘুম পাড়িয়ে দিই, তুই ঘুমিয়ে পড়, তাহলে কালকে সকালে উঠতে তোর দেরি হয়ে যাবে, স্কুল যেতে দেরি হয়ে যাবে। তো সমাধি কি করেছে, ওর ভাইকে নিয়ে গিয়ে সমাধিদের যে ঘরটাতে সেখানে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর কি। মানে ওর ভাইকে শুইয়ে দিয়ে জাস্ট মাথায় হাত দিয়ে যেরকম ঘুম পাড়ায় মায়েরা, সেরকম করে ঘুম পাড়াচ্ছে। সেই সময় মানে ওর ভাই প্রায় ঘুমিয়ে পড়েইছে বলতে গেলে, সেই সময় ওর মা জানলার দিকে জাস্ট দেখেছে আর কি, জাস্ট একটু তাকিয়েছে নর্মালি,
তাকিয়ে উনিও দেখতে পেয়েছেন। প্রথমে তো ওই যে বাচ্চা ছেলেটাকে এখন তো উনিও দেখতে পেতেন মাঝে মাঝে, প্রথমে ওই বাচ্চা ছেলেটাকেই উনি দেখতে পেয়েছেন, যে বাচ্চা ছেলেটা সেই একই গাছের নিচে ঠায় দাঁড়িয়ে রয়েছে, এই বাড়ির দিকে বা জানলার দিকে একদম এক দৃষ্টে ঠায় তাকিয়ে। আরেকটা যেটা উনি খুব সাংঘাতিক জিনিস দেখলেন সেটা হচ্ছে সেই যে গাছটা, বড় গাছটার একটা ডালে একটা কিছু বসে রয়েছে যার বিশাল বড় দুটো ডানা রয়েছে। সেটা কিন্তু কোনো রকম বাদুড় নয়, কোনো রকম পাখিও নয়, কারণ ডানা রয়েছে, বিরাট বড় দুটো ডানা রয়েছে। সেই মানে ডানাটা যেটা, সেটা বাদুড়েরই ডানা, বাদুড়ের ডানার মতন দেখতে, কিন্তু বাদুড় কোনো মতেই অত বড় হতে পারে না। যদি অত বড় মানে বাদুড় দেখা যেত পৃথিবীতে, তাহলে একটা মানে সেই প্রলয়ঙ্কারী কাণ্ড হয়ে যেত, একটা বিশাল বড় রিপোর্ট হয়ে যেত, কারণ কোনোভাবেই বাদুড় অত বড় হতে পারে না। ওনার এক ঝলক দেখে মনে হয়েছিল কোনো একটা মানুষ ওখানে বসে রয়েছে, মানে মানুষ যদি গাছের ডালে উবু হয়ে বসে থাকে সেই রকম একটা আর কি একটা অবয়ব। আর ওর যে ডানাটা রয়েছে, ডানাটা বাদুড়ের ডানার মতন বিশাল। ঠিক আছে, মানে ওনার যেই জিনিসটা বসে রয়েছে তার মুখটা উনি খুব একটা স্পষ্ট দেখতে পারেন, কারণ অবভিয়াসলি বাইরে অন্ধকার রয়েছে, কিন্তু ঘর থেকে যেইটুকু আলো আর কি বাইরে গিয়ে গাছের ওপর পড়ছে, সেইটুকু আলোতে উনি জাস্ট আউটলাইনটা কাইন্ড অফ দেখতে পেয়েছেন, যেরকম একটা মানুষের মতন কিছু একটা বড় প্রাণী যার কিনা এরকম বড় একটা ডানা, সেটা গাছের ওপরে বসে রয়েছে এবং সম্ভবত সেটাও এদিকে তাকিয়ে রয়েছে। মানে গাছের নিচে ওই বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে এবং গাছের উপরে ওই যে একটা প্রাণী ডানাওয়ালা সেইটা তাকিয়ে রয়েছে। উনি তো সেটা দেখে অবভিয়াসলি চিৎকার করে উঠে প্রায় তিনি মানে জ্ঞান হারাবেন এরকম একটা সিচুয়েশনে উনি চলে যান। বাকিরা যখন আসে, প্রথমে সমাধির বাবা আসেন, সমাধির ঠাকুমাও আসেন, এবং তারা এসে কিন্তু কিছু দেখতে পায়নি, মানে ওই বাচ্চা ছেলেটাকেও দেখতে পায়নি, ওই যে একটা অবয়ব যেটা গাছের ডালে বসেছিল সেইটাকেও উনি দেখতে পান, মানে কেউই দেখতে পায়নি আর কি। এই জিনিসটা হলো, এটা হওয়ার পর ওর মা বললো যে আমি আর এখানে থাকবো না, এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে, কিছু আছে তো অবশ্যই, এতদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, এবং আজকে যেটা আমি দেখলাম সেটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না, কারণ এরকম চেহারার কি বা থাকতে পারে ওখানে, তাই না? তো এই জিনিসটা হওয়া যখন শুরু করলো, তখন ওর মা বললো যে না, তুমি আগে খোঁজ নাও, মানে ওর বাবাকে বললো যে তুমি আগে খোঁজ নাও ওই বাড়িতে আগে কে থাকতো, কি বিষয় বৃত্তান্ত, আর তুমি ব্যবস্থা করো অন্য কোনো জায়গায় শিফট হয়ে যাওয়ার, কারণ এখানে আমি বাচ্চাদের নিয়ে কোনোভাবেই থাকবো না, কোনো রকম ভাবে যদি ওদের কোনো ক্ষতি হয়ে যায় আমি সেটা বরদাস্ত করতে পারবো না। তো এই যে কথাটা যখন উনি বললেন যে আমার বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি বরদাস্ত করতে পারবো না, এইটা হয়তো অন্য কেউ শুনে নিয়েছিল, যে কারণে তারও মনে হয়েছিল যে এবার আমাকে যদি কিছু করতে হয় আরো ফাস্ট করতে হবে। কেন বলছি, এর আগে যেটা বললাম, ওর ভাইয়ের একটা সমস্যা দেখা দিয়েছিল যে ও ঘুমের চোখে হেঁটে হেঁটে বাইরে চলে যেত, ওই যে আম গাছটা ছিল ওই আম গাছটার নিচে ও দাঁড়িয়ে থাকতো। ওকে, ঠিক আছে, এই টেন্ডেন্সিটা ওরা যখন একটু সতর্ক থাকলো, গেট ফেট বেশি করে দিয়ে রাখতো, আর সমাধি সতর্ক থাকতো, সেই কারণে এই টেন্ডেন্সি একটু কমে গেছিল। এরপর থেকে কিন্তু ব্যাপারটা বাড়তে শুরু করলো, আর এই সময়ে সতর্ক থেকেও কোনো লাভ হতো না। সমাধিও একেবারে মরার মতন ঘুমাতো, ও ঠাকুমাও একেবারে মরার মতন ঘুমতো। আর ভোরবেলা বা সকালবেলা উঠে দেখা যেত ওর ভাই ঘরে নেই, সদর দরজা হাট করে খোলা, ভাই গিয়ে আম গাছের তলায় হয় বসে রয়েছে, হয় ওরকম একইভাবে পুতুলের মতন দাঁড়িয়ে রয়েছে, না হলে শুয়ে রয়েছে। সকালবেলা উঠে ওরা ডাকের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, কাইন্ড অফ তো সেরকমই। এবার এইটা যখন হলো 2-3 দিন যখন হলো, তখন প্রথম আমি জানি না কেন এই জিনিসটা ওদের আগে মাথায় ক্লিক করেনি, যেটা সবার আগে মাথায় ক্লিক করা উচিত ছিল, সেটা হচ্ছে যেটা আমি তোকে বললাম, যে ওইটুকুনি বাচ্চা ছেলে ও চাবিটা পাচ্ছে কোত্থেকে? ও যে তালাটা খুলছে, তালাটা খোলার জন্য তো চাবিটা দরকার, চাবি রয়েছে ওর বাবা মার ঘরে, বাবার কাছে।
সে চাবি দিয়ে তালাটা খুলছে কি করে, ছিটকিনিটা খুলছে কি করে ওইটুকুনি বাচ্চা? ও তো হাইটই পাবে না। এবার ও যদি টুল বা যদি চেয়ার নিয়ে খুলে থাকে, তাহলে চেয়ারটাকে ওই দরজার সামনে থাকা উচিত, চেয়ার বা টুল যাই হোক না কেন। সেটা তো নেই, তাহলে দরজাটা খুলে যাচ্ছে কি করে? খুলছেই বা কে, কিভাবে বা খুলছে? এই জিনিসটা তখন ওর মার মাথায় ক্লিক করলো যে দরজা বাবু খোলে কি করে। ও বেরোয় তো ঠিক আছে, বুঝতে পারছি ওর হয়তো স্লিপ ওয়াকিং এর একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটাও মানছি, কিন্তু এই যে দরজার তালা মানে গেটের তালা কি করে খোলে, দরজার ছিটকিনিটা কি করে খোলে, এটার তো কোনো ব্যাখ্যা নেই। মানে বাচ্চাটা কি করতো, ও যে রাত্রিবেলা বেরিয়ে যেত, মাঝে মাঝে দেখা যেত গিয়ে মানে সকালবেলা অব্দিও আর কি ওরকম ঠায় দাঁড়িয়ে রয়েছে, মানে সারা রাত্রের একটা বাচ্চা মানে গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। তুই ভাবতে পারছিস ব্যাপারটা, মানে কতটা ঘোরের। প্যারানর্মাল ব্যাপার না হলেও ভাই সাপ খোপেরও তো ব্যাপার আছে। একদমই তাই, সেটা তো রয়েছে। এবার তার থেকেও বড় কথা, একটা মানুষ, বিশেষ করে একটা বাচ্চা এক জায়গায় সারা রাত্রি দাঁড়িয়ে থাকা মানে তার শরীরে কতটা চাপ পড়ে বলতো। যখন ওকে ডাকা হতো, হ্যাঁ যখন ওকে ডাকা হতো, ও মানে যখন ওর সম্বিত ফেরানো হতো, ও আর দাঁড়িয়ে থাকতে পারতো না। যদি ওকে দাঁড়ানো হিসেবে অবস্থায় পাওয়া যেত, ওকে আর মানে দাঁড়িয়ে থাকতে আর তখন পারতো না। কারণ সারা রাত্রে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, তার তো পায়ের অবস্থা তো দফারফা হয়ে যাবে, রক্ত চলাচল তো বন্ধ হয়ে যাবে। ওকে যখনই ঝাঁকানো হতো, ও সেই কাটা কলা গাছের মতন পড়ে যেত ধপ করে। অনেকক্ষণ পা সোজা করতে পারতো না আর কি, বসতে পারতো না বা দাঁড়াতে পারতো না, ওকে কোলে করে ঘরে নিয়ে যেতে হতো। এবার ওকে যখনই জিজ্ঞেস করা হতো যে তুই ওখানে কেন গিয়েছিলি, কখনো বলতো আমার কিছু মনে নেই, কখনো বলতো আমাকে ডেকেছিল। যখন ওকে বলতো আর কি কে ডেকেছিল, বলছে আমার ঠিক মনে পড়ছে না, আমার মতনই একটা মেয়ে ছেলে ছিল, সে আমাকে ডেকেছিল, আমার এটুকু মনে আছে। আমি কখন গেলাম, কিভাবে গেলাম, গেট কিভাবে খুললাম, আমার কিন্তু কিছু মনে নেই। মানে ও কিছুই বলতে পারতো না। এবার একটা বাচ্চা ছেলে, ওকে কতই বা প্রেশারাইজ করা যায়? আবার সে যদি কিছু নাই জানে, তাকে তুই যতই প্রেশারাইজ করিস না কেন, তুই তো কোনো উত্তর পাবি না। এক্ষেত্রেও সেটাই হতো, কোনো উত্তর পাওয়া যেত না। হ্যাঁ, এক্ষেত্রেও তাই, কোনো উত্তর পাওয়া যেত না। এবার সমাধির সঙ্গে যে প্রবলেমটা হওয়া শুরু করলো, সেটা হচ্ছে ওই যে ঘরের মধ্যে মহিলাটাকে দেখা যেত, এবার ওর মধ্যে একটা অদ্ভুত টেন্ডেন্সি শুরু হলো, ওই মহিলাটাকে ফলো করার টেন্ডেন্সি। ও একদিনকে ভাবলো যে মানে একদিন তো উঠেছিল আর কি, একদিন তো দেখেই ছিল ঠাকুর ঘরের সামনে মহিলাটা থাকে, মানে মহিলাটা রয়েছে দাঁড়িয়ে, সেদিনকে ও দেখেছিল, ওর ঠাকুমাও দেখেছিল। আরেক দিনকে ওর যে কি মানে সমাধি বলছে, ওনার যে কি মাথায় এসেছিল, ওনার মনে হয়েছিল আমি ঘরের বাইরে গিয়ে দেখবো মহিলাটা কি করে। ও কিন্তু জানে না মহিলাটাকে আদৌ দেখা যাচ্ছে কিনা, মহিলাটা কে, কি বৃত্তান্ত, কিছু জানে না। ও ঘরের বাইরে একা একা বেরিয়েছে, বেরিয়ে অপেক্ষা করছে ওই মহিলাটা কখন আসবে। একটা টাইমে ওর মনে হলো, মানে অন্ধকারের মধ্যে কিন্তু ও গিয়ে ওয়েট করছে। মানে মানসিক অবস্থাটা বা মানসিক ভাবেও কতটা মানে অসুস্থ হয়ে পড়েছিল, বা কি যে ওর মাথায় চলছিল কে জানে, যে ও অন্ধকারের মধ্যে গিয়ে ওয়েট করছে যে কখন ওই মহিলাটাকে দেখা যাবে। এবং একটা টাইমে ও বুঝতে পারলো যে হ্যাঁ, অন্ধকারের মধ্যে কেউ একটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ওর মনে হলো যে মহিলাটা কোথায় যায় আমার দেখতে হবে। ও ওই মহিলাটাকে ফলো করা শুরু করলো। এবং এই জিনিসটা ওর মা, মানে এবার একটা মানুষ যদি সারা ঘরের মধ্যে হেঁটে হেঁটে বেড়ায়, তার তো পায়ের আওয়াজ পাওয়া যাবে বা বোঝা যাবে যে কেউ একটা হাঁটছে, তাই না? তো ওর মা যখন এরকম একটা আওয়াজ পেয়েছে, এমনিতেই ওদের বাড়িতে এত কিছু ঘটছিল, তো যখন আওয়াজ পেয়েছে ওর মার কিছু একটা সন্দেহ হয়েছে, উনি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়েছেন। উনি ঘর থেকে বেরিয়ে এরকম দেখতে পাচ্ছেন একটা সিন, যেটা হচ্ছে ওনার মেয়ে একবার এই ঘরে যাচ্ছে, আবার বেরিয়ে ওই ঘরে যাচ্ছে, আবার ডাইনিং স্পেস দিয়ে হেঁটে আবার ওইদিকে যাচ্ছে, মানে সারা বাড়ি ভর্তি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানে তুই বল না, যদি ঘুম থেকে উঠে একজন ঘর থেকে বেরিয়ে এসে এরকম দেখে যে বাড়ির মেয়ে এরকম রাত্রিবেলা মাঝরাতে অন্ধকারের মধ্যে একা একা এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তার মানে মানে
কিরকম তার মানসিক অবস্থাটা হতে পারে। খুব মানে অদ্ভুত একটা বিষয় নয় কি, যে একটা মানুষ এদিক ওদিক এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার একটা বাচ্চা মেয়ে, তার তো ঘুরে বেড়ানোর কোনো কারণ নেই। এবার ওকে যখন মানে জিজ্ঞেস করা হতো তুই কেন এরকম করছিস, ও অনেকক্ষণ পরে সমাধি আর কি উত্তর দিত, ওই যে যে মহিলাটা আসে আমি ওর পিছনে পিছন যাচ্ছিলাম। মানে ও যখন ঘুম থেকে উঠতো, উঠে যখন ওই মহিলাটাকে দেখতে পেত, ওই মহিলাটা যেরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াতো, ও ওই মহিলাটাকে ফলো করে করে ঘুরে 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 বেড়াতো সারা বাড়ি ভর্তি করে। তো এই যে টেন্ডেন্সিটা কিছুতেই ওর থামানো যাচ্ছিল না। ওর ভাই যেরকম বাইরে বেরিয়ে যেত, বাইরে বেরিয়ে গিয়ে ওই আম গাছটার নিচে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো বা শুয়ে থাকতো, আর ওর মধ্যে টেন্ডেন্সি এরকম দেখা দিয়েছিল, ও হচ্ছে ওই যে মহিলাটাকে ওকে ফলো করা শুরু করলো। তো ওই দুজন বাচ্চার মধ্যে যখন এই প্রবলেমটা শুরু হলো, তখন ওর মা একেবারে বলে দিল যে না, আমি কোনো মতেই এখানে থাকবো না, আমি ছেলে মেয়েকে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব, হয় তুমি কিছু একটা ব্যবস্থা করো, না হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এর মধ্যে যেটা হলো, এই জিনিসটা মানে ওর ভাইয়ের সাথে যে জিনিসটা ঘটছিল আর কি, এটা তো প্রায় প্রায় রোজই এই জিনিসটা ঘটছে। একদিন দেখা যাচ্ছে যে হ্যাঁ ও এসে দাঁড়িয়ে রয়েছে সারা রাত্রি, কখনো দেখা যাচ্ছে ও চুপচাপ ঠায় বসে রয়েছে, কখনো দেখা যাচ্ছে ওখানেই গিয়ে ঘুমিয়ে রয়েছে, মানে শুয়ে ঘুমিয়ে রয়েছে। তা একদিন কি এরকম দেখেছে যে সকালবেলা বা ভোরবেলা উঠে এরকম দেখেছে যে হ্যাঁ ওর ভাই আবার সেই সেম ভাবেই সদর দরজা খুলেই বেরিয়ে গিয়ে ওই আম গাছের নিচে শুয়ে রয়েছে। এবার ওকে যখন ওঠাতে গেছে, তখন দেখছে যে কোনোভাবেই ওর ঘুম ভাঙছে না। ওরা তো ভয় পেয়ে গেছে, ব্যাপারটা কি হলো। ছেলেটাকে বারবার করে ডাকছে, ছেলেটা কিছুতেই ঘুম থেকে উঠছে না। তখন ওরা দেখতে পাচ্ছে ছেলেটার জামা কিন্তু ও পরেই রয়েছে, এবার সারা রাত্রির বাইরে রয়েছে আর কি, মাটির মধ্যে শুয়ে, জামা কাপড় নোংরা হয়ে গেছে, ভিজে গেছে। ওকে নিয়ে এসে যখন বাড়িতে নিয়ে এসে যখন ওর জামা টামা চেঞ্জ করছে, তখন ওর দেখা যাচ্ছে সারা গায়ে পিঠে একদম নখের আঁচড় ফালা ফালা করে, মানে চামড়া একদম ফালা ফালা করে দিয়েছে কেউ একটা আঁচড়ে, আর গায়ে একদম ধুম জ্বর। তখন আর কি ওর মা বলছে যে না ঠিক আছে, ওকে আগে হসপিটালে আমরা নিয়ে যাব, আগে ওর চিকিৎসার ব্যবস্থা করা হোক, তারপর আমি দেখছি কি করা যায়। তো ওর মা মানে ওকে প্রথমে হসপিটালে ভর্তি করা হলো, চিকিৎসা যখন করছে তখন ওর মা বললো আমি থাকছি না, আমি মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তখন ওর মা সমাধিকে নিয়ে ওদের মামা বাড়িতে গিয়ে ওকে রেখে আসছে। সেই সময় আর কি এবার ওর বাবা একটু খোঁজ খবর নেওয়া শুরু করলো যে এখানে কি অ্যাকচুয়ালি হয়েছিল, মানে কেন এরকম বাড়িটা। তখন যেটা জানা গেল, যেই ওনারদের থেকে এই বাড়িটা ওরা কিনেছিল, যেই আর কি মানে যাদের বাড়ি ছিল ওটা, তাদের ফ্যামিলিতে একটা অদ্ভুত অদ্ভুত ঠিক না একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে ওদের তিনজনের ফ্যামিলি ছিল, ঠিক আছে, ভদ্রলোক, ভদ্রমহিলা আর তাদের একটা ছেলে। একটা সময় পর দেখা যায় ওদের যে ছেলেটা ছিল, সেই ছেলেটার একটা প্রবলেম ছিল জন্ম থেকে, সেটা হচ্ছে ছেলেটার মানে ও একটু ডিফর্মড ছিল, ঠিক আছে, মানে নর্মাল ছিল না আর কি। ওর কিছু একটা প্রবলেম ছিল, নার্ভের প্রবলেম ছিল, প্লাস ও আর কি সোজা হয়ে দাঁড়াতে পারতো না, ওর হাত পা গুলো বেঁকা বেঁকা ছিল, আর মানে ও আর কি নর্মাল ছিল না। তো যে কারণে ওনারা দুজন খুব ডিপ্রেস থাকতেন, এবং অবভিয়াসলি যদি কারো সন্তান এরকম অস্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করে, তো তাদের একটা আফসোস থাকে বা দুঃখ থাকে, তো ওদেরও এই জিনিসটা ছিল। তো অনেক ডাক্তার দেখিয়েছিলেন, চিকিৎসা করেছিলেন, এমনকি বিভিন্ন যে ঠাকুর বাড়িতে অনেকে যায়, সেসব জায়গাতেও যাওয়া হয়েছিল ছেলেটা কোনোভাবে যদি সুস্থ করা যায়, কিন্তু কোনোভাবেই তাকে সুস্থ করা যায়নি। তো একটা টাইমে কি হয়, যে ওই যে ভদ্রমহিলা যিনি ছিলেন বাচ্চাটার মা, সে নাকি তার ছেলেকে নিয়ে প্রথমে চলে যান কোথাও একটা, সম্ভবত তার বাপের বাড়িতে চলে যান, এবং তার কিছুদিন পরে ওই যে ভদ্রলোক ছিলেন তিনিও চলে যান। এবং তিনি যাওয়ার সময়, এই অনেক সময় হয় না, মানে পাড়ার লোকেদের তো কৌতূহলের অভাব নেই, পাড়ার লোকেরা যখন জিজ্ঞেস টিজ্ঞেস করতো আর কি যে আপনারা কোথায় যাচ্ছেন বা ওরা কোথায় চলে গেছে, তো ওনারা বলছেন যে মানে উনি বলতেন আর কি যে ওকে নিয়ে আমরা ইয়েতে যাব, সরি ভেলোরে যাব, ওখানে গিয়ে আমরা চিকিৎসা করাবো, এখানে আমরা থাকবো না।
ওকে নিয়ে নাকি ভেলোরে ওরা চলে গেছিলেন, এটাই সবাই জানে। এবার যখন এটা হচ্ছে মানে সমাধির বাবা পাড়ার লোকদের থেকে এই জিনিসটা, এই খবরটাকে কালেক্ট করেছে যে হ্যাঁ ওরা ভেলোরে চলে গেছিল। এবার ওরা ভাবছে যে এখানে তো তাহলে কিছু প্রবলেমেটিক কিছু তো হয়নি, একটা মানে দুজন বাবা মা তার ছেলের চিকিৎসার জন্য ভেলোরে চলে গেছে, এবার কোথাও একটা চলে গেছে, এটা তো অস্বাভাবিক কিছু ঘটনা নয়, এটা তো হতেই পারে, তাহলে বাড়িটা এরকম কেন? তখন আর কি মানে পাড়ারই একজন বলেছিল যে আরে ওদের বাড়িতে একজন তো ড্রাইভার ছিল, আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। মানে পাড়ারই ছেলে সে, ওদের গাড়ি চালাতো আর কি। আপনি ওকে একবার গিয়ে জিজ্ঞেস করুন না, ও হয়তো ভেতরের খবর যদি কিছু থাকে ও জানতে পারে। তোর বাবা গিয়ে সেই ড্রাইভারটির খোঁজ করে এবং অদ্ভুতভাবে ড্রাইভারের সামনে যখনই উনি যান, এবার কোনো পাড়ায় যদি কেউ নতুন ফ্যামিলি আসে মোটামুটি সবাই জেনেই যায় যে ওই বাড়িতে অমুক ফ্যামিলিটি এসছে। ও যখনই ড্রাইভারটা ওকে দেখতে পেয়েছে বা সমাধির বাবা গিয়ে মানে হয়তো ওকে জিজ্ঞেস করেছে যে দাঁড়ান আপনার সাথে কিছু কথা আছে বা আপনাকে কিছু জিজ্ঞেস করা আছে, ওই ড্রাইভারটা নাকি মানে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, ওনাকে দেখেই ছুট, মানে ওখানে আর নেই আর কি, পালিয়ে গেছে। সমাধির বাবা তো অবাক হয়ে গেছে, বললে হলোটা কি ব্যাপার, আমি একটা নর্মালি কথা বলতে এলাম, লোকটা পালিয়ে গেল কেন? সমাধির বাবা তারপরে ওই ড্রাইভারটাকে আরো খোঁজ করে, কোথায় পালিয়ে গেল, একটু পেছন পেছন গিয়ে ওনাকে বলে আরে আপনি পালাচ্ছেন কেন, আপনি নর্মালি আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে, আপনি একটু আমাদের হেল্প করুন, আমরা কিছু জানতে চাইছি, নাহলে আমাদের খুব প্রবলেম হচ্ছে। তারপরে ওনার যে ড্রাইভারের কথা যেটা বললাম, সেই ড্রাইভারটা না কি বলবো ভয়ে ভয়ে তাকাচ্ছে ওর দিকে, যে কি জানতে চান, কি ব্যাপার, কেন ডাকছেন? যে না আমাদের কিছু জানার আছে, আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে, একটু আসবেন আমাদের বাড়িতে। এবার বলছে না আমি কিছুতেই ওই বাড়িতে যাবো না। যে কেন, আপনি কেন যেতে চাইছেন না? বলছে না ওই বাড়িতে একটু প্রবলেম আছে, আমি যাবো না। যে হ্যাঁ প্রবলেম তো আছে দাদা, সেটা আমরাও ফিল করছি, আমরাও ফেস করছি, আমাদের এইরকম এরকম ব্যাপার হচ্ছে, আমরা এরকম জিনিসপত্র দেখছি, আপনি তো নিশ্চয়ই কিছু জানবেন। তো অনেক বোঝানোর পর ড্রাইভারটা বলতে রাজি হয় এবং মানে প্রায় ওকে কি বলবো প্রায় দিব্যি দেওয়ায় যে আমি যেটা বলবো কোনোভাবেই যেন এই জিনিসটা আপনি পুলিশে জানাবেন না। এবার যেই বলেছে যে পুলিশে জানাবেন না, তখন ওর বাবার মনে সন্দেহ হয়েছে যে পুলিশে জানানোর কথা আপনি কেন বলছেন, কি ব্যাপার হয়েছিল ঠিক করে বলুন তো। বলছে দেখুন এই ব্যাপারটাতে আমি ঠিক ইনভলভ নই, কিন্তু আমি জানি, সেই কারণেই আমি আপনাকে বলছি, কিন্তু প্লিজ কোনোভাবে পুলিশে জানাবেন না, আর যদি বাই চান্স জানতে পারেন আমার নাম যেন কোনোভাবে না আসে, এই ব্যাপারটার সাথে কিন্তু আমি জড়িত নই, আমি কিন্তু নির্দোষ। বলছে ঠিক আছে আমি আপনার নাম বলবো না বা আপনার উপরে কোনো রকম মানে অ্যালিগেশন আসবে না, আপনি ব্যাপারটাকে বলুন, আমাদের জানার দরকার। তখন যে ওরা বলা শুরু করে ওই ড্রাইভারটা কি হয়েছিল ওখানে, সেটা হচ্ছে যে ওই যে ফ্যামিলিটা ওখানে থাকতো, ভদ্রলোক ভদ্রমহিলা, তাদের বাচ্চাটি, ওর বাচ্চাটার তো বিভিন্ন অনেক চিকিৎসা করানোর চেষ্টা করেছিল যাতে ও সুস্থ হয়ে যায়, কিন্তু কোনোভাবেই সুস্থ তাকে করা যাচ্ছিল না। তো যেহেতু কোনোভাবে তাকে সুস্থ করা যাচ্ছিল না, সেই সময় ওই যে ভদ্রলোক তার মনে একটা মানে আশা বলতে পারিস বা একটা অন্যায় আশা বলাটা বেটার হবে, আশা শুরু হয় যে এই যে সন্তানটি আমার হয়েছে এর বদলে যদি আমি একটা সুস্থ সন্তান পাই সেটা কি খুব খারাপ হবে? এরকম একটা কোয়েশ্চেন ওনাদের দুজনের, ভদ্রলোক ভদ্রমহিলা দুজনের মাথাতেই কিন্তু আসে। তো সেই কারণে ওরা কি করে, মানে ওদের প্ল্যান কি হয় যে ওরা একটু টুইস্টেড কোনো পথ ওরা অবলম্বন করবে। কারণ একটা জিনিস তুই লক্ষ্য করবি, টুইস্টেড পথ, হ্যাঁ মানে তুই একটা জিনিস লক্ষ্য করবি, কারণ তোর তো অনেক অভিজ্ঞতা আছে এইসব বিষয়ে, যে নর্মাল স্পিরিচুয়ালিটির দিক থেকে কোনো জিনিস বা কোনো ফলাফল আসতে যতটা টাইম লাগে, তুই যদি নেগেটিভ ওয়েতে জিনিসটাকে পেতে চাস সেইটার ফল কিন্তু খুব তাড়াতাড়ি আসে।
ঠিক আছে, সেটার হয়তো আলটিমেটলি সেটার কোনো মানে সেটা নেগেটিভই তোর ব্যাপার আসবে, মানে ওটাতে তো আলটিমেটলি হয়তো ক্ষতি হবে, কিন্তু কাজটা তোর ফাস্ট হবে। এই জিনিসটার ওপরেই নির্ভর করে ওনারা ঠিক করেন যে এই যে ছেলেটি রয়েছে, হয় এই ছেলেটাকেই সুস্থ করা হবে, বা এই ছেলেটার বদলে ওরা নতুন সন্তান ওরা চাইবে, যা কিনা খুব বেশি হয় ইন্টেলিজেন্ট হবে বা অন্তত সুস্থ স্বাভাবিক হবে। তো এই আশাতেই আর কি ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনে পিশাচ সাধনা বল বা যারা আর কি পিশাচ সাধক রয়েছে তাদের থেকে বিভিন্ন রকম রিচুয়ালস ওরা শিখে নিয়ে বা তাদের সাহায্য নিয়ে বিভিন্ন রকম রিচুয়ালস ঘরের মধ্যে শুরু করে। ঘরের মধ্যে কি বলছিস? হ্যাঁ, ওই বাড়ির মধ্যেই তারা বিভিন্ন রকম রিচুয়াল শুরু করেন, এবং যেসব জিনিসপত্র লাগতো এবং পিশাচের আরাধনা করতে হল বা এই যে নেগেটিভ এনার্জির আরাধনা করতে বল, যে ধরনের জিনিসপত্রগুলো লাগতো সেইগুলো কিন্তু এই ড্রাইভারকে দিয়ে আনানো হতো। ড্রাইভারকে দিয়ে আনাতো এবং যেই মানে আর কি তার হাতেও কিছু একটু এক্সট্রা পয়সা দিয়ে দিত, যে কারণে ও রাজি হয়ে যেত। তো এই জিনিসগুলো হওয়ার পর একটা আর কি রিচুয়াল ওরা নাকি করে, সেটাই সব থেকে সাংঘাতিক বিষয়। সেটা হচ্ছে যে এই যে ছেলেটাকে মা এবং মানে বাবা দুজনে মিলেই হত্যা করে। তাদের উদ্দেশ্য কি ছিল? এই যে ছেলেটা, সেই ছেলেটাকে কাইন্ড অফ উৎসর্গ করে তারা নাকি নতুন একটা সন্তান পাবে, যে কিনা সম্পূর্ণ সুস্থ হবে এবং সে মানে একটু এক্সট্রাঅর্ডিনারি হবে, একটু ইন্টেলিজেন্ট বেশি হবে। ভাই হ্যাঁ, তাদের তাদের মানে নিজের যেই বাচ্চাকে এরকম ভাবে উৎসর্গ করছে, বলে দিচ্ছে। হ্যাঁ, কারণ তাদের তো একটা সেই ভয়ঙ্কর আকাঙ্ক্ষা যে আমাদের একটা সুস্থ সন্তান চাই। যেই সন্তান ওদের আছে তারা তো সেটা তাকে নিয়ে তারা তো স্যাটিসফাইড নয় কোনোভাবেই। তাদের মধ্যে একটা হচ্ছে যে সবার সন্তান সুস্থ, আমার সন্তান সুস্থ নয়। কিছু বাবা মা রয়েছেন, আমি এটা হয়তো বললে অনেকে হয়তো খারাপ মনে করবেন, বাট এরকম বিকৃত মনস্ক মানুষও রয়েছে, তাদের কাছে এই ব্যাপারটা না খুব সামাজিক লজ্জার কারণ হয়ে যায়, যে লোকে কি বলছে আমার ব্যাপারে, যে আমার বাচ্চাটা আর 5টা বাচ্চার মতো নয়, এইটার জন্য লোকে আমায় কি বলছে, এইটা ওদের না খুব বদার করতো, যে লোকে কি বলছে। তো সেই ব্যাপারটা থেকেই একটা এরকম চরম ডিসিশন ওরা নেয়, এবং জানা নেই ওরা কাজ মানে কিরকম মানুষের কাছ থেকে সাহায্য চেয়েছিল, যারা কিনা এই রকম একটা ভয়ঙ্কর সাজেশন ওদের দেয় বা সলিউশন ওদের দেয়, যেটা কিনা আদতে কোনো সলিউশন বলে তো আমার মনে হয় না। এটা ইটসেলফ একটা বড় অপরাধ, বিশাল বড় অপরাধ, একটা ক্রাইম বলতে গেলে। ভাই এটা ক্রাইম নয়, এটা ভাবা যায় কোনোভাবে? ক্রাইম তো বটেই। একটা মানুষকে, সে তুমি যতই বাবা হও মা হও না কেন, তুমি একটা মানুষকে হত্যা করছো, এটা তো এক তো ক্রাইম তো বটেই, এবং খুব ঘৃণ্য একটা অপরাধ, মানে এটা ভাবাই যায় না। মানে নিজে বাচ্চাকে কিভাবে যে উৎসর্গ করছে, ভাই কি বলবো আর। হ্যাঁ, মানে একটা সুস্থ সন্তানের কামনা করতে ওরা এটা করছে। কিন্তু এই যে জিনিসটা, এই যে টুইস্টটা, এখানেই কিন্তু থেমে নেই, আরো একটা বড় বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে ওদের মানে ওর মা তো জানতো যে হ্যাঁ আমাকে নতুন বা সুস্থ সন্তানের জন্য আমাকে এই সন্তানটিকে বলি দিতে হবে, কিন্তু উনি এটা জানতেন না যে নতুন সন্তান ধারণ করতে হলে যে মা মানে যে মায়ের গর্ভ দরকার, সেই মাকেও জীবিত থাকলে চলবে না, তাকেও কিন্তু মৃত হতে হবে। মানে শুধুমাত্র মা মানে সন্তানের জন্ম হবে না নতুন করে, তার মাও আসবে, তার সন্তানও আসবে, অর্থাৎ তার মাকেও মারা হবে। এটা কিন্তু ওর মা জানতো না। আচ্ছা, অর্থাৎ সেই যে ভদ্রলোক, সে ভদ্রলোক এবং ভদ্রমহিলা মিলে প্রথমে সেই ছেলেটিকে বলি দেয়, বাচ্চাটিকে বলি দেয়। বলি দেওয়ার পর তার যে হাড়গোড় ছিল, সেই হাড়গোড়টা সেই যে আম গাছ যেটার কথা আমি বলছিলাম,
মানে যেখানে সেই দুধ ঢালতো ওই বাচ্চাটা? এক্স্যাক্টলি ওইখানটাতে পুঁতে দেওয়া হয়েছিল। আচ্ছা। হুম। ঠিক আছে, এবং ঘরের ভিতরে আর কি ওই যে ভদ্রলোক তিনি এবার তার স্ত্রীকে হত্যা করেন। হত্যা করার পর তার স্ত্রীর যে হাড় রয়েছে সেইটা ঘরের মধ্যে তিনি পুঁতে দেন। কোথায় পুঁতে দেন সেটা আমি পরে বলছি। হুম। মানে এই রিচুয়ালটা নাকি এরকম ছিল যে সেই যে সন্তান যাকে বাইরে পোতা হয়েছিল সে প্রথমে মায়ের কাছে আসবে এবং মায়ের গর্ভে মানে অশরীরী অবস্থাতেই নাকি মায়ের গর্ভে সে স্থানান্তরিত হবে এবং নতুন সন্তান উৎপাদিত হবে যে কিনা সম্পূর্ণ সুস্থ, এবং মাও নাকি আবার নতুন করে মানে তার উদ্ভব হবে। আমি জানি না এটা কোথাকার ভাই রিচুয়াল। মানে আমার না মানে 4 অক্ষর 5 অক্ষর সবকিছু বেরিয়ে আসছে, মানে মানে বলতে একদম তো পারবো না। মানে ভাই মানে পাগল না ছাগল ভাই, এরকম টাইপের একটা কনসেপ্টের উপর বেস করে ভাই এরকম জিনিসপত্র একদমই করেছে। তাই। আমি যখন এই জিনিসটা শুনছিলাম আমার একটা কেস মাথায় এসেছিল। আমি জানি না হুম। তোর মাথায় কেসটা এসছে কিনা, সেটা হচ্ছে দিল্লির কেস, মনে আছে? তো ওখানে যে কেসটা হয়েছিল ওটাও তো তাই, ওদেরকেও তো ভুলভাল বোঝানোই হয়েছিল। এক্স্যাক্টলি। তারা ভুলভাল বুঝেই তো এত বড় একটা ডিজাস্টার করে ফেললো, এত বড় একটা মিসহ্যাপ হয়ে গেল। এক্ষেত্রেও সেম জিনিস হয়েছে। এটার মানে এটার কোনো ভিত্তি নেই, সত্যি কথা বলতে এটার কোনো ভিত্তি নেই। আই ডোন্ট নো কার কাছ থেকে এই সাজেশন ওরা পেয়েছিল, এবং যেই দিয়েছে কিনা হয় সে পাগল নয় সে একেবারে মূর্খ, কিংবা দুটোই। তো তারা এই আর কি এরকম রিচুয়াল করে প্রথমে মানে ওই যে ভদ্রলোক আর কি তারা এই দুজনকে হত্যা টত্যা করে এটা প্রচার করেন বাইরে যে আমার স্ত্রী এবং বাচ্চা তার বাপের বাড়ি চলে গেছে এবং আমরাও কিছুদিন পর এখান থেকে চলে যাব, কেন না আমার বাচ্চার ভেলোরে গিয়ে চিকিৎসা করাতে। কিন্তু পুরোটাই একটা মিথ্যে। যে মিথ্যেটার একমাত্র সাক্ষী ছিল ওই ড্রাইভার। তো এই জিনিসটা যখন হয় মানে এই ব্যাপারটা যখন হয়ে যাওয়ার পর ওই ভদ্রলোক বুঝতে পারেন যে আমি এখানে বেশি দিন একা থাকতে পারবো না, কারণ আমার স্ত্রী যখন এখানে নেই, আমার সন্তান যখন এখানে নেই, তখন স্ত্রীর যে বাড়ির লোকেরা রয়েছে অর্থাৎ মানে স্ত্রীর যে বাপের বাড়ির লোকেরা আছে তারা এসে বারবার খোঁজ নেবে। তারা এসে যখন তাদের পাবে না তখন অবভিয়াসলি পুলিশে খবর দেবে এবং বড় একটা কাণ্ড কারখানা হবে। তো তখন উনি কি করলেন, উনি এখান থেকে রীতিমতো পালিয়ে গেলেন এবং এখানে জাস্ট প্রচার করে গেলেন যে আমরা চিকিৎসা করানোর জন্য যাচ্ছি, কিন্তু সেটা আদতে মিথ্যে। কিন্তু এবার প্রত্যেকেরই তো নিজস্ব লাইফ আছে, কতজন আর কাকে নিয়ে পড়ে থাকবে। এবার সবাই দেখতে পাচ্ছে যে হ্যাঁ বাচ্চাটা অসুস্থ ছিল, ওর চিকিৎসার প্রয়োজন ছিল, কেউ আর সেটা নিয়ে আর মাথা ঘামায়নি। ওরা ভেবেছে হ্যাঁ হয়তো চিকিৎসার জন্যই বাইরে চলে গেছে আর ফেরে, বা ওখানেই কোনোভাবে রয়ে গেছে, এটা নিয়ে ওরা কেউ আর মাথা ঘামায়নি। তারপরে যেটা হলো আর কি, এই বাড়িটা বিক্রি হলো, ওরা কিনলো, তারপরে যা যা হয়েছে সেটা আমি বলেছি। এবার কেস হচ্ছে, এবার তাহলে ওরা বুঝতে পারছে যে ওর বাড়িতে এই ব্যাপারগুলো কেন হচ্ছিল। প্রথম কথা ওকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ মানে ছেলেটাকে কোথায়, ছেলেটার হাড়গোড় কোথায় পোতা হয়েছিল বলো। তখন উনি বললেন যে হ্যাঁ ওই গাছের নিচে পোতা হয়েছিল। ঠিক আছে, এবার তখন বুঝতে পারলো যে কেন ওই গাছের নিচে ছেলেটা গিয়ে দাঁড়িয়ে থাকতো। এবার ওই দুধ দেওয়ার যে ব্যাপারটা তখন তো ওরাও জানতো না, জাস্ট ওরা বুঝতে পেরেছে যে হ্যাঁ বাচ্চাটা এই কারণে ওখানে গিয়ে বারবার দাঁড়িয়ে থাকে। বুঝতে পারছি। এবার হ্যাঁ, তারপরে এবার ওদের যে জানাশোনা কিছু মানুষজন ছিলেন যারা আর কি এইসব ব্যাপার হ্যান্ডেল করতেন, তো তাদেরকে ডাকা হয় যে দেখুন আমাদের মানে আর তো কটা দিন এখানে থাকতে হবে, সেটার জন্য অন্তত কিছু একটা করুন যাতে আমরা কটা দিন এখানে কাটিয়ে আমরা নিজেদের বাড়িতে উঠে যেতে পারি। তো তিনি যখন এলেন, একজন ভদ্রলোক এসেছিলেন এবং ভদ্রমহিলা, স্বামী স্ত্রী দুজনেই এই কাজটা করেন আর কি। তারা এসে সবকিছু দেখে টেকে বলেন যে তোর ছেলে তো প্রেতকে ভোগ দিত। আচ্ছা আচ্ছা। যখনই বলে যে তোর ছেলে তো প্রেতকে ভোগ দিত, ওরা তো আকাশ থেকে পড়েছে যে আমার ছেলে প্রেতকে ভোগ দিত, কি বলছেন আপনি, সেটা কি করে সম্ভব। তখন ওরা বলছে ওর মানে বাচ্চাটাকে আর কি তো ওরা তো ছিল না, মানে বাচ্চাটাকে নিয়ে তো ওরা চলেই গিয়েছিল ওনার বাপের বাড়িতে আর কি। তখন আর কি মানে খোঁজ নেওয়ানো হয়েছিল, তখন ছেলেটা স্বীকার করে যে হ্যাঁ আমি
দুধ তো খেতাম না, আমি চুপি চুপি ওইটা গিয়ে গাছের গোড়ায় ঢেলে দিতাম। এবার দেখ, এবার যেইখানে ওইখানে ওই ইয়েগুলো পোতা হয়েছিল, বাচ্চাটার হাড়গোড় পোতা হয়েছিল, ও প্রত্যেকদিন গিয়ে দুধ বল বা হরলিক্স বল প্রত্যেকদিন গিয়ে ওটা ঢেলে দিচ্ছে, তাই না? এবার যেখানে ওটা কাইন্ড অফ, তো ওখানে একটা কবরই বলা যায় না, ওকে তো ওখানে বলি দিয়ে ওখানে কবরই দেওয়া হয়েছে, এবং সেই কবরের ওপর প্রত্যেকদিন একটা খাদ্য দিচ্ছে, তাই না? এবার ওখানে তো ওর বাস রয়েছে অলরেডি, তাই না? একদম। এবার হ্যাঁ, এবার যেখানে একটা প্রেতের বাস রয়েছে সেখানে প্রত্যেকদিন গিয়ে তুই যদি খাদ্য দান করিস, তো সেটা তো তাহলে প্রেতকে ভোগ দেওয়াই হলো, তাই না? এবার বাচ্চাটা তো এটা জানতো না, ও নিজের অজান্তেই এই কাজটা করে বেরিয়েছিল, ওটা বুঝতেও পারিনি ও কি করেছে। এবার যখনই মানে যতই ওকে ভোগ দেওয়া হচ্ছিল, ততই আর কি বাচ্চাটা ওই যে সমাধির যে ভাই, ওর প্রতি একটা অ্যাট্রাকশন বোধ করছিল, যে এই মানুষটা তো প্রত্যেকদিন আমাকে খেতে দিচ্ছে। আর যেহেতু একটা দেখ, দুজনই তো বাচ্চা, ও বাচ্চা ছিল, এও বাচ্চা, ওদের মধ্যে এবার ওই যে প্রেত যে ছিল আর কি, সে একটা কানেকশন তৈরি করতে চাইতো, ঠিক আছে? এবার যে কারণের কানেকশনটা একদম সেই কি বলবো সিনেমার মতন তো হওয়া সম্ভব নয়, ওকে একটা সেই ঘোরের মধ্যে নিয়ে চলে যেত, ওকে বারবার ডেকে নিত নিজের কাছে, সেই কারণে ও সারা রাত্রি ওখানে গিয়ে বসে থাকতো। এবার ওদের মধ্যেও হয়তো কি কানেকশন ছিল ভগবান জানে, সেটা হয়তো ওদের মধ্যে কোনো কমিউনিকেশন হতো কি হতো না, সেইটা হয়তো বাচ্চাটার মনে থাকতো না, যে কারণে পরের দিন ওকে জিজ্ঞেস করলেও বলতে পারতো না যে ও কেন গেছে বা গিয়ে কি করছিল, এই জিনিসটা হতো। তারপরে যখন এটা ওকে ওদের ওই ভদ্রমহিলার লোক যারা এসছিলেন আর কি, মানে এই ওদের সমস্যাটাকে দূর করার জন্য, তো তাদেরকে বলা হয়েছিল যে হ্যাঁ, এখানে বাড়ির কোথাও ওই ভদ্রমহিলাকেও বলি দিয়ে আর কি পুঁতিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আমরা জানি না কোথায় রয়েছে। এবার ওনারা বললেন যে ঠিক আছে, ওটা আমরা দেখে নিচ্ছি কিভাবে করতে হয়। এবার ওনারা কিছু রিচুয়ালস নিজেদের মতন করলেন, করার পর উনি বলছেন যে ঘরের মানে বাড়ির যে ব্রহ্মস্থল থাকে সেইখানে নাকি ওই জিনিসটা পোতা রয়েছে। এবার তুই হয়তো আরো বেটার জানবি যে প্রত্যেকটা ঘরের বা প্রত্যেকটা বাড়ির ব্রহ্মস্থল বোধহয় আলাদা হয়, ওটা ক্যালকুলেশনের কিছু একটা ব্যাপার থাকে। একদম একদম একদম। হ্যাঁ, ক্যালকুলেশন করে ওটা বের করতে হয় যে বাড়ির ব্রহ্মস্থল এক্স্যাক্টলি কোথায়, ঠিক আছে? তো ওনারাও সেই ব্রহ্মস্থল কোথায় ওই বাড়িটার আর কি মাপজোক করে ক্যালকুলেশন করে ওনারা বার করলেন। সেটা কোথায়? সেই যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরের যে মানে আর কি তোর কি বলবো চৌকাঠ যেটাকে বলা হয়, এখন তো আর চৌকাঠ থাকে না, স্টিল আর কি মানে ওই দরজার যে এন্ট্রান্সটা, সেই এন্ট্রান্সটা জায়গাটা ছিল সেই বাড়ির ব্রহ্মস্থল, বা পুরো যে বাস্তুটা আর কি সেটা ব্রহ্মস্থল ছিল ওই জায়গাটা। বারবার সেই যে মহিলাটাকে দেখা যেত ঠাকুর ঘরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই কারণেই দেখা যেত। প্রথমে ঠাকুর ঘরটা খোঁড়া হলো, মানে ওই এন্ট্রান্স জায়গাটা যেটা সেটা খোঁড়া হলো, সত্যি সত্যি একটা ঘটের মতন একটা বেরোলো, ঘট বা ওটাকে কলস বোধহয় বলে, হ্যাঁ কলস বলে ওটাকে, ছোট আর কি। ওই জিনিসটা বের হলো, কালো একটা কাপড় দিয়ে মোড়া ছিল, সেটার ভেতরে ওর হাড়গোড় ছিল, ওই মহিলাটা হাড়গোড় ছিল, ওটাকে উনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তারপরে আরো অনেক কিছু করা হয়েছিল। তারপর যেটা আরেকটা জিনিস রিভিল হলো, সেটা হচ্ছে ওনার ঠাকুমাকে আর কি ওই ভদ্রমহিলাকে বললেন যে মাসিমা আপনি কি করেছেন? এবার ঠাকুমা হা করে তাকিয়ে রয়েছে যে আমি কি করেছি বাবা? তখন উনি বললেন যে আপনি ঠাকুরের স্থানে ওটা কি রেখেছেন? তো বলছে ওটা তো গীতা, আমি এখানে এসে পেয়েছিলাম গীতা। বললে ওটা সত্যি গীতা? আপনি ওটাকে খুলে দেখেছিলেন ওটা আদৌ গীতা কিনা? বলছে না, আমি তো খুলে বলেছিলি যেটা একদম প্রথমে যেটা বলেছিলাম, প্রথমেই যেটা ঘটেছিল, বলছে ওটা কি আপনি আদৌ খুলে দেখেছিলেন ওটা সত্যি সত্যি গীতা কিনা? উনি বলছেন না, ওটা তো লাল সালু দিয়ে মোড়া ছিল বাবা, আমাদের তো মানে হিন্দু ঘরে তো লাল সালু দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে গীতা মুড়ে রাখা হয়, আমি ভেবেছিলাম যারা এখানে থাকতো তারা হয়তো ফেলে রেখে চলে গেছে ভুল করে, সেই কারণে আমি ওটাকে আবার প্রণাম করে আবার ঠাকুরের আসনে বসিয়ে রেখেছি।
বলছে ওটাকে নিয়ে আসুন, নিয়ে এসে দেখুন শালুটা খুলে ওটা আদৌ গীতা কিনা। ওটাকে নিয়ে আসা হলে লাল শালুটা খুলে দেখা হলো, ওটা কোনো মতেই গীতা নয়, ওটা একটা অন্যরকম সম্পূর্ণ আলাদা রকম একটা বই, যেটা কিনা প্রেত চর্চা বা পিশাচ তন্ত্র যেটাকে বলা হয় সেইটার উপর লেখা একটা বই, যেখানে কিনা বিভিন্ন রকম রিচুয়ালস এর কথা লেখা রয়েছে, বিভিন্ন রকম আসন বল, মুদ্রা বল, ইত্যাদি ইত্যাদি সবকিছু ওখানে লেখা রয়েছে। সেইটাকে উনি এতদিন ভুলবশত ঠাকুরের আসনে বসিয়ে প্রত্যেক দিন পুজো করেছিলেন। ওই ভদ্রমহিলা যিনি নাকি এই সলিউশনের জন্য এসেছিলেন ওদের বাড়িতে, উনি বললেন যে এই বইটা যদি শুধুমাত্র ঘরে এক কোনায় পড়ে থাকতো তাহলে হয়তো কোনো রকম কোনো সমস্যা করতো না, কিন্তু সমস্যা এখানেই হয়ে গেছে, এই কারণেই হয়েছে যে এক তো উনি ঠাকুরের আসনে বসিয়ে রেখেছেন, দ্বিতীয় হচ্ছে উনি প্রতিদিন ওটাকে জল ফুল দিয়ে পুজো করছেন, ধূপ দ্বীপ দেখাচ্ছেন। তার মানে কি, কাইন্ড অফ বইটাকে পুজো করা হচ্ছে, এবং বইটার ভিতরে যেসব এলিমেন্টস গুলো রয়েছে, যত পিশাচ তন্ত্রের বিভিন্ন বিষয় রয়েছে, সেইগুলোকেও তো পুজো করা হচ্ছে, তাই না? উনি হয়তো নিজের অজান্তেই করছেন, বাট ব্যাপারটা তো ঘটছে। এক্স্যাক্টলি। এবং মানে ভাব না, ফ্যামিলির দুটো মানুষ দুজনের নিজেদের অজান্তেই কত বড় দুটো ভুল করেছিল বলতো। একজন মানে পৈশাচিক একটা বইকে ঠাকুরের আসনে রেখে প্রতিদিন পুজো করছেন ধূপ দ্বীপ দেখিয়ে, আর আরেকটা বাচ্চা ছেলে, ওকে তো ঠিক আছে ও দুষ্টু, যতই হোক সে তো ইনোসেন্ট রে বাবা, সে তো বাচ্চা। কারোর, হ্যাঁ সে তো নিজেরও ক্ষতি করতে চায়নি, কারোরও ক্ষতি করতে চায়নি। সে ভুলবশত একটা কবরের ওপর প্রত্যেকদিন দুধ ঢেলে দিত এবং সে নিজের অজান্তে একটা প্রেতকে ভোগ দিত। মানে দুটো কেসেই দেখ, মানে এরকম নেগেটিভ যে ব্যাপার দুটোই রয়েছে, সেই দুটো নিয়তির টানে নিজেরাই নিজেদের খাবার পেয়ে গেছে। একদমই তাই, একদম সিনিয়র মোস্ট আর একদম জুনিয়র মোস্ট মেম্বারের হাত দিয়ে। হ্যাঁ, আর সেই যে মহিলাটি ছিল সে কিন্তু অ্যাট্রাক্ট করতো সমাধিকে, যে কারণে ও বারবার প্রত্যেকদিন রাত্রেবেলা উঠে প্রত্যেকদিন ওই যে মহিলাটা ছিল, মহিলার যে এন্টিটিটা ছিল, ওকে কিন্তু ফলো করে করে সারা বাড়ি ধরে ঘুরে ঘুরে বেড়াতো। এবং ওই যে বইটা ওখানে রাখা ছিল, এবার ঠাকুরের আসনে তুই যখন একটা নেগেটিভ কিছু রাখবি, সেখানে তো নেগেটিভ কিছু ঘটবেই না, যে কারণে প্রতিদিনই দেখা যেত যে ঠাকুরের আসন উল্টে গেছে, ঠাকুরের ফটোগুলো পড়ে গেছে, মূর্তিগুলো উল্টে রয়েছে। প্রত্যেকদিন কি করে হতে পারে এটা? এই কারণেই হতো, এই জিনিসটাই হতো। কারণ দেখ, একটা বাড়ির মধ্যে আমি যখন ঈশ্বরের আরাধনা করছি, সেখানে তো একটা পজিটিভ এনার্জি থাকা কথা। এবার সেই জায়গাতেই যদি আমি একটা নেগেটিভ কিছু রেখে সেটাকেও আরাধনা করি, তাহলে তো পজিটিভ আর নেগেটিভ একই জায়গায় বিচরণ করছে না? এক্স্যাক্টলি। এবার দুটো যখন একই জায়গায় রয়েছে, তো একটা কিছু তো ক্ল্যাশ লাগবেই, কিছু একটা প্রবলেম হবেই। তো ওদের ক্ষেত্রে কি হতো, এই ব্যাপারগুলো হতো, এই যে ঠাকুরের ফটো টটো উল্টে যাওয়া, এই জিনিসগুলো হতো। এবার তারপরে সমাধির যে মা, সে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি না একদিন এরকম দেখেছিলাম, আম গাছের উপরে একটা এন্টিটিকে আমি দেখেছিলাম, যেটার কিনা এরকম বাদুড়ের মতো ডানা ছিল, আর মানে চেহারাটা মানুষের মতনই লেগেছিল, আমার অন্ধকারে দেখেছিলাম, বাট আমি এরকমই দেখেছিলাম। তখন উনি বললেন যে এই যে রিচুয়ালস গুলো ওরা করেছিল, সেটা তো ওরা পিশাচ তন্ত্রকে আর কি মানে মেনেই করেছিল, ওটাকেই ফলো করে করেছিল। তো এবার পিশাচদের বলবো না, পিশাচকে তো তারা আহ্বান করেছিল। পিশাচকে আহ্বান করার পর পিশাচের থেকে যখন যেটা তুই চাইছিস সেই জিনিসটা নিয়ে তাকে তো বিদায়ও করতে হয়। তাকে যদি আহ্বান করিস তাকে বিদায়ও করতে হবে। এই যে যারা ওখানে ছিল তারা আহ্বান করেছে, তারা তো কোনো ফল পায়নি আলটিমেটলি, তারা কাজটা করে চলে গেছে, তাদের তো সন্তান নতুন করে লাভও হয়নি, ওনার স্ত্রীও নতুন করে জ্যান্ত হয়ে যায়নি, যেটা কিনা হওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমার মতে তো হওয়া সম্ভব না। তোর মতে কেন? কারোর মতেই হওয়া সম্ভব নয়। হ্যাঁ, মানে ওদেরকে অ্যাকচুয়ালি মানে চু বানিয়েছে পুরো, মানে নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য করেছে ব্যাপারটা। একদমই তাই। সম্ভবত এই যে যে করিয়েছিল
মানে ওনারাও এই আইডিয়াটা দিয়েছিল আর কি। আমার শুনে মনে হয়েছিল যে হ্যাঁ এটাই যুক্তিযুক্ত। সেটা হচ্ছে ধর একটা মানুষ যে কিনা পিশাচ তন্ত্র সাধনা করেন বা পিশাচের আরাধনা করেন, তিনি সবসময় চান যে তাদের ক্ল্যানে আরো বেশি লোক আসুক, মানে আরো বেশি পিশাচ সাধক তৈরি হোক বিভিন্ন দিকে। তো উনি কি করেছিলেন, উনি এই টোপটা দিয়েছিলেন যে তুমিও পিশাচ সাধনা করো বাবা, তাহলে তুমি তোমার সন্তান ভালো মানে সুস্থ সন্তান পাবে, তোমার হয় সন্তান সুস্থ হয়ে যাবে বা একটা সুস্থ সন্তান তোমাকে এই পিশাচ দেবে। হয় না। দেখ, আমাদের যদি তুই পজিটিভ শক্তির আরাধনা করিস সেখানে মিথ্যের আশ্রয় থাকে না। যারা মিথ্যের আশ্রয় নেয় তারা ঠক জোচ্চোর, সিধা কথা। এবার কেউ যারা নেগেটিভ জিনিসের আরাধনা করে তাদের অস্ত্রটাই হচ্ছে মিথ্যে। সেখানে ঠকজচ্চুরি থাকবে, সেখানে মিথ্যেও থাকবে, সেখানে হিংসা থাকবে, সেখানে হত্যালীলা থাকবে, সবকিছুই থাকবে। কারণ প্রত্যেকটাই তো নেগেটিভ জিনিস না। তুই যত নেগেটিভ কাজকর্ম করবি বা যত নেগেটিভ কথা বলবি, সেই নেগেটিভ এনার্জিটাকে তুই আরো বেশি ফ্লারিশ করছিস। সেম উইথ দিস। মানে এখানে যখন সেই পিশাচ সিদ্ধ লোক যে ছিল আর কি, বা যে আর কি সাজেস্ট করেছিল পিশাচকে আহ্বান করা বা পিশাচের আরাধনা করা, তার কি উদ্দেশ্য ছিল? সে একটা কোনোভাবেই আর কিছু মানুষকে ইনসিস্ট করে যে তারাও যেন পিশাচের আরাধনা করে। তো তার জন্য তাদেরকে একটা লোভ দেখিয়েছে। অসাধারণ ঘটনা। আমার অ্যাকচুয়ালি কি বলো না, ওই যে পিশাচ যেটা আর কি ছিল, ওকে তো আর বিদায় দেওয়া হয়নি, সেইটাকেই সমাধির মা দেখেছিল আর কি। বুঝতে পারছি। ঠিক আছে দীপাঞ্জনা, থ্যাঙ্কস ফর শেয়ারিং। ঠিক আছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা হচ্ছে, এন্ড একদম মুখোমুখি দেখা হবে এবার উৎসবের আড্ডাতে। আর মানে আমি না এই ঘটনাটা শুনে কিছুক্ষণ জাস্ট চুপ করেছিলাম, মানে কি বলবো আর। খুবই প্যাথেটিক। মানে মানুষ কোনো কিছু পাওয়ার জন্য, কিছু একটা লোভের জন্য কত দূর অব্দি যেতে পারে, বা কত দূর একটা মানুষকে ব্রেন ওয়াশ করা যেতে পারে, এটা একটা বড় উদাহরণ। ট্রু। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। দীপাঞ্জনার আরও ঘটনা কি আপনারা শুনতে চান, জানতে চান, সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কিউরিওফাইটে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে জানাতে চান, নিজের লাইফের কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা জানাতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেটি হচ্ছে 6290675195। এখানে আপনারা যোগাযোগ করে কোনো স্পিরিচুয়াল হেল্প বা আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনও নিতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।